কচি ছেলে বিয়ে করার খুব শখ, তাই না? তোর শখ আমি বের করব। তুই একটা বিধবা মেয়ে হয়ে কোন হিসাবে আমার মতো ছেলেকে বিয়ে করলি? একবার ভেবে দেখলি না আমার বয়স কত, তোর বয়স কত? একে তো আমার সিনিয়র, তার উপরে আবার বিধবা। বেয়াদবি ক্ষমা করবে। আমি জানি তোমাকে বিয়ে করা আমার ঠিক হয় নাই, কিন্তু আমার কিছু করার ছিল না। চুপ, একদম চুপ করেন। আপনি ইচ্ছে করে আমাকে বিয়ে করেছেন, আবার বলেন কিছু করার ছিল না। আপনাকে আমি বুঝিয়ে দিব আমাকে বিয়ে করার কি শাস্তি। মাহিন কথাটা বলে বাসর ঘরের সব ফুল টান দিয়ে ফেলে দিল। বিছানার উপরে সব ফুল ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিয়ে আদিবার শরীর থেকে এক টান দিয়ে বেনারসি খুলে ফেলল। আদিবার ব্লাউজ ছিঁড়ে গেল। সেফটি পিন আদিবার শরীরে ঢুকে গেল। আদিবা আহ বলে উঠল। মাহিন ওসবের দিকে না তাকিয়ে আদিবার শরীর থেকে ব্লাউজ এক টান দিয়ে খুলে ফেলে দিয়ে আদিবার উপর ঝাঁপিয়ে পড়ল। আদিবার ঠোঁট সাথে সারা শরীর কামড়াতে লাগলো। আদিবা ব্যথায় ছটফট করতে লাগলো, কিন্তু মাহিনকে বাধা দিল না। মাহিন আদিবাকে ব্যথা দেওয়ার জন্যই হাত দিয়ে জোরে জোরে মুখে থাপ্পড় মারতে লাগলো, আবার গাল চেপে ধরে নিজের মতো করে আদর করতে লাগলো। আদিবা সহ্য করতে না পেরে কান্না করতে যাবে, সাথে সাথেই মাহিন আদিবার মুখে ঘুষি মেরে দিল। সাথে সাথেই আদিবা অজ্ঞান হয়ে গেল। মাহিন নিজের চাহিদা মিটিয়ে আদিবার উপর থেকে নেমে প্যান্ট পরে নিল। ফ্লোরে হাঁটু গেড়ে বসে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, আব্বু আম্মু আমার সাথে এমন কেন করলো? কেন আমাকে ধোকা দিল? আর তুলি কেন আমার সাথে এমন করলো? আমি তো তুলিকে ভেবে বিয়ে করতে রাজি হয়েছিলাম, সেখানে কেন ওর বোনকে আমার গলায় ঝুলিয়ে দিল? কেন আমার সাথে এমন করলো? মাহিন কথাগুলো বলতে বলতে চিৎকার দিয়ে কান্না শুরু করলো। কান্না করতে করতে মাহিন ওইখানে ঘুমিয়ে যায়। আদিবার জ্ঞান ফিরলে সারা শরীরে ব্যথায় উঠতে পারছিল না। আস্তে আস্তে খাট থেকে উঠতে যাবে, সাথে সাথে মাহিনের সাথে পা লাগলে সাথে সাথে আদিবা চমকে ওঠে, মাহিনকে সালাম করতে লাগলো। তারপর মাহিনের সাইড থেকে নেমে আদিবা মাহিনকে হালকা করে ডাক দিল। মাহিন নড়ে ওঠে। চোখ খুলে আদিবাকে দেখে মাহিন রেগে যায়। এক ঝটকায় সরিয়ে দিয়ে বলল, আমাকে টাচ করার সাহস তোকে কে দিয়েছে? আমাকে একদম টাচ করবি না। আচ্ছা সরি, তুমি খাটে শুয়ে পড়ো। এইখানে এভাবে ঘুমিয়ে আছো কেন? আমার সাথে ভালো ব্যবহার করবি না। তোর মুখ দেখে আমার রাগ হচ্ছে। আর তুই কি বেহায়া রে? রাতে অত অত্যাচার করলাম, তারপর আমার সাথে ভালো ব্যবহার করস? আমার সাথে ভাব জমাতে আসিস না, লাভ হবে না। আমি তোকে কখনোই বউ মানব না। আমি তোমার সাথে ভাব জমাচ্ছি না, তুমি আমার স্বামী, তোমার অধিকার আছে আমার সাথে যা ইচ্ছে করার। আমি এখানে তোমাকে বাধা দিতে পারি না। চুপ কর। কিসের স্বামী আমি তোর? কিছুই না। একদম আমাকে স্বামী বলবি না। আচ্ছা বলবো না, তুমি যাও খাটে শুয়ে পড়ো। মাহিন খাটে গিয়ে উপর হয়ে শুয়ে পড়ল। আদিবা লাগেজ থেকে শাড়ি বের করে ফ্লোর থেকে বেনারসি ব্লাউজ সায়া তুলে ভাঁজ করে আলমারিতে রেখে দিল। রুমটা পরিষ্কার করে ওয়াশরুমে চলে গেল। সারা শরীরে কামড়ের দাগ দেখতে লাগলো। ঠোঁট কাটা দেখে হাত দিয়ে রক্ত মুছতে লাগলো। চোখ থেকে কয়েক ফোঁটা পানি পড়তেই মুছে ফেলল। আদিবা অনেক কষ্টে গোসল করে শাড়ি পরে চুল তোয়ালে দিয়ে বেঁধে নিয়ে ওয়াশরুম থেকে বের হলো। আয়নার সামনে গিয়ে চুলগুলো তোয়ালে দিয়ে মুছে চুল চিরুনি করে নিল। মাহিন ঘুমো ঘুমো চোখে আদিবার দিকে চোখ গেলে দেখতে পেল আদিবার চুল একদম কোমরের নিচে চলে এসেছে। চুলগুলো দেখে মাহিনের অনেক ভালো লাগতে লাগলো। মাহিন যখনই আদিবাকে ঘুরতে দেখে সাথে সাথে চোখ বন্ধ করে নেয়। আদিবা লাইট অফ করে ডিম লাইট জ্বালিয়ে দিয়ে চুলগুলো শুকানোর জন্য সোফার উপরে বসে ছেড়ে দিয়ে আজানের অপেক্ষা করতে লাগলো। আজান দিলে আদিবা মাহিনের কাছে গিয়ে ডাক দিল। মাহিন বিরক্ত হয়ে পড়ল। কি হয়েছে? সমস্যা কি? কানে যায় না? আমি বললাম তো আমাকে টাচ করবি না, তারপরও কেন বারবার টাচ করিস? মাহিন ওঠো, গোসল করে অজু করে নামাজ পড়ে নাও। আজান দিচ্ছে তো, নামাজ পড়ে ঘুমিয়ে যাও। পরে, এখন না, ঘুমাতে দে। আরে নামাজ পড়তে কত সময় লাগবে, ওঠো। না হইলে কিন্তু আমি বিরক্ত করতে থাকবো, শান্তিতে ঘুমাতে পারবে না তখন। তার থেকে গোসল করে অজু করে নামাজ পড়ে নিলে আর কেউ ঘুমাতে বাধা দিবে না। মাহিন বিরক্ত হয়ে উঠে পড়ল। ওয়াশরুমে গিয়ে গোসল করতে চলে গেল। আদিবা নামাজ পড়তে লাগলো। নামাজ পড়া শেষ করে যে খাটে বসতে যাবে তখনই মাহিন বলে উঠল, আমাকে শার্ট প্যান্ট দিতে পারবেন? নিয়ে আসতে ভুলে গেছি। আদিবা আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে মাহিনকে দিল।
আদিবার সাথে মাহিনের হাত লাগলে আদিবা কেঁপে উঠল। মাহিন শার্ট প্যান্ট নিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দিল। আদিবা চমকে উঠল, ওইখান থেকে চলে আসলো। মাহিনের টুপি হাতে নিয়ে বসে থাকলো। মাহিন ওয়াশরুম থেকে বের হইলে আদিবার হাত থেকে টুপি নিয়ে বলল, মসজিদে গিয়ে এখন নামাজ পড়তে পারবো না। নামাজ কই রাখলেন? আদিবা জায়নামাজ পিছিয়ে দিলে মাহিন নামাজ পড়তে লাগলো। আদিবা নিচে চলে গেল। নিচে গিয়ে সবার সাথে কাজ করতে লাগলো। মাহিনের আম্মু না করলেও আদিবা মানল না। সবার সাথে টুকটাক কথা বলতে লাগলো আর কাজ করতে লাগলো। আদিবার কথা শুনে সবাই মুগ্ধ হয়ে যেতে লাগলো। আতিয়া বলে উঠল, ভাবি, এত বড় ঘোমটা দিয়ে আছেন কেন? সবাইকে মুখ দেখার সুযোগ দিচ্ছেন না? আর বলো না, আমার মুখে ব্রণ উঠেছে, তাই ঘুমটা দিয়ে রাখছি। আদিবার কথা মাহিন শুনল, কিছু বলল না। আতিয়া হাসতে লাগলো। আদিবা আতিয়ার সাথে কথা বলে রান্নাঘরে চলে গেল। মাহিন বাসা থেকে বের হয়ে গেল। বিকাল হয়ে যায়। মাহিনের কোনো খোঁজ খবর না পেয়ে সবাই চিন্তায় পড়ে যায়। মাহিনের ফোনে কল দিলে দেখে মাহিনের ফোন রুমে রেখে গেছে। মাহিনের আপু রেগে ওর আম্মুকে কিছু বলতে যাবে, সাথে সাথেই মাহিন বাসার ভিতরে ঢুকলে আতিয়া বলে উঠল, ওই তো ভাইয়া এসেছে। ভাইয়া, তুই কোথায় গেছিলি? হসপিটালে গেছিলাম। কেন, কি হয়েছে সবার? এভাবে তাকিয়ে আছেন কেন? তোর কি কাণ্ডজ্ঞান হবে না? হসপিটালে কেন গেছিলি? আর গেছস ভালো কথা, ফোনটা নিয়ে যেতে কেন যাস নাই? আর তোকে যে ওই বাড়িতে যেতে হবে তার কোনো খেয়াল আছে? আমি কেন ওই বাড়িতে যাব? আমি কোথাও যেতে পারবো না। চুপ কর বেয়াদব ছেলে, তুই যাবি তোর ঘাট যাবে। এখনই রেডি হয়ে বের হ। আমি যেতে চাই না। আমার কথা বুঝতে পারছেন না? আপনাদের কথা অনেক শুনেছি। দয়া করে এবার হুকুম করা থামেন। আমি আর কারো কথা শুনে চলতে পারবো না। আর আপনারা ক্ষমা করবেন, আমি আপনার বাসায় যেতে পারবো না। মাহিন কথাটা বলে সিঁড়ি বেয়ে রুমে চলে গেল। রুমে গিয়ে দেখে আদিবা বসে আছে। মাহিন আদিবার দিকে তাকিয়ে না দেখার ভান করে ব্যাগ গোছাতে যাবে, তখনই আদিবা বলে উঠল, মাহিন, আমি জানি আমাকে তোমার পছন্দ না। তোমার জায়গায় আমি থাকলে আমিও রাগ করতাম। কিন্তু মাহিন, তুমি বড়দের সাথে যেমন ব্যবহার করছো, ভেবে দেখো তুমি কি ঠিক করছো? মাহিন, আমি তোমার স্ত্রী। আমার উপরে তুমি রাগ অভিমান খাটাতে পারো, কিন্তু তোমার কোনো অধিকার নাই আমার মা বাবা বা আমার আত্মীয় স্বজনদের সাথে বাজে ব্যবহার করার। আদিবা কথাগুলো বলে কিছুক্ষণ চুপ থেকে আবার বলল, দেখো, আমার আব্বু আম্মু অনেক শখ নিয়ে আমাকে তোমার হাতে তুলে দিয়েছে। দয়া করে প্লিজ তুমি তাদের সামনে এমন ব্যবহার করো না। তুমি আমার মুখের শরীরের কি অবস্থা করেছো? আমি চাইলে কিন্তু তোমার ফ্যামিলির সবার সামনে দেখিয়ে বেড়াতে পারতাম, করি নাই। আমি চাই নাই তোমাকে সবাই ভুল বুঝুক, তোমাকে বকাবকি করুক কেউ, বা কেউ জেনে যাক আমাকে তুমি মেনে নিতে পারো নাই। আদিবা কথাগুলো বলে মাহিনের দিকে তাকালো। মাহিন চুপ করে ওর কথা শুনছিল। তখনই আদিবা বলল, মাহিন, আমাদের এই ব্যাপারটা চার দেওয়ালে বন্দি থাক না। এইভাবে কেন সবার সামনে প্রকাশ করে দিচ্ছ? তোমার কি মনে হয় এরকম করলে তোমার আব্বু আম্মু, আমার আব্বু আম্মু সবার সামনে অপমানিত হচ্ছে? তুমি একজন সন্তান হয়ে নিশ্চয়ই বাবা মায়ের মনে আঘাত করতে চাইবা না। মাহিন আদিবার কথায় কোনো উত্তর না দিয়ে পাঞ্জাবি পায়জামা নিয়ে ওয়াশরুমে চলে গেল। গোসল করে পোশাক পরিবর্তন করে বের হয়ে এসেছে। আয়নার সামনে দাঁড়িয়ে মাথায় চুল চিরুনি করতে লাগলো। আদিবা মাহিনের মাথার চুল তোয়ালে দিয়ে মুছে দিতে লাগলো। মাহিন ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, নাটক করতে হবে না, আপনি নিচে যান, আমি আসছি। মাহিনের কথা শুনে আদিবা মিষ্টি করে হেসে লাগেজ নিয়ে যেতে নিল। মাহিন রেডি হয়ে আদিবার পিছন পিছন গিয়ে লাগেজ হাতে নিয়ে যেতে লাগলো। আদিবা পিছন থেকে মুচকি হাসি দিয়ে মাহিনের পিছন পিছন যেতে লাগলো। সবে ওদের আসতে দেখে খুশি হলো। মাহিনের আপু কিছু বলতে গেলে আদিবার আপু থামিয়ে দিল। দিয়াই, আমাকে ক্ষমা করে দেন। আমার ছেলের কথায় আমি লজ্জিত। এভাবে আপনি কেন ক্ষমা চাচ্ছেন? ছোট মানুষ, রক্ত গরম, আমি বুঝি। ক্ষমা চাইতে হবে না। আমি তাহলে আসছি। আপনারা তাহলে আগামীকাল যায়েন। সবাই মাহিনদের সাথে বাইরে চলে গেল। মাহিনের আব্বু আদিবার আব্বুকে বলল। আদিবার আব্বু সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। মাহিন আদিবা বসে আছে। আদিবা সবার সাথে কথা বলতে লাগলো। মাহিন চুপচাপ বসে থাকলো। সবাই মাহিনকে হাসাহাসি করলো। মাহিন রেগে কিছু বলতে যাবে, তখনই আদিবা মাহিনের হাত চেপে ধরলে শান্ত হয়ে গেল।
আদিবাদের বাসার সামনে নেবে বাসার ভিতরে গিয়ে সবার সাথে কৌশল বিনিময় করলো। আদিবার সাথে সিঁড়ি বেয়ে উপরে উঠে যেতে নিলে সাথে সাথেই তুলির সাথে দেখা হয়ে গেল। মাহিন অগ্নি দৃষ্টিতে তাকাতেই তুলি অসহায় চোখে তাকিয়ে আদিবাকে জড়িয়ে ধরে বলল, আপু, কেমন আছো? কি ব্যাপার, তুমি আবার ঘোমটা দিয়ে আসছো কেন? বিধবা মেয়ে বিয়ে হইলে একটু লজ্জা লাগে তো, তাই আর কি। তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ, ভালো আছি। শাকিল কি এসেছে? এসেছে। আচ্ছা আপু, তুমি দুলাভাইকে নিয়ে যাও। আদিবা মাহিনকে সাথে নিয়ে চলে যেতে লাগলো। তুলি মাহিনের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। শালিক এসে ধাপ্পা বলে তুলি হেসে দিয়ে বলল, শাকিল, তুমি কিন্তু এ বাড়ির এখন জামাই। এভাবে বাচ্চাদের মতন ব্যবহার করবে না। ধুর, রাখো, এটা আমার মামা বাড়ি। এইটাই থাকবে সারা জীবন। আমি যেমন এই বাড়ির ছেলে ছিলাম, ছেলে থাকবো, মেয়ে জামাই হতে পারবো না? ভালো, তাহলে তুমি তো আমার ফুফাতো ভাই, তাহলে ভাইয়া বলে রাখবো। তুলি, উষ্টা মারবো। তুলি শাকিলের মুখে বিবরণ দেখে হেসে ফেল। দুজন নিচে নেমে চলে গেল। আদিবা মাহিন রুমে গেল। মাহিন ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে খাটে বসলে আদিবা ওয়াশরুমে চলে গেল। মাহিন রাগে বেলকুনিতে চলে গেল। গ্রিল ধরে আকাশের দিকে তাকিয়ে থেকে ভাবতে লাগলো। ফ্ল্যাশব্যাক। মাহিন, আমার আর তোমার সাথে এই সম্পর্ক রাখা সম্ভব না। একজন সুস্থ মানুষ কখনো একটা পাগলের সাথে থাকতে পারে না। তুমি আসলে একটা সাইকো। তোমার সাথে রিলেশন টিকিয়ে রাখা সম্ভব না। তুলি, আমাকে শেষবারের মতো সুযোগ দাও। আমি আর তোমাকে সন্দেহ করব না। আমি শাকিলকে তোমার ভাই হিসেবে মেনে নিচ্ছি, প্রমিস। আর তোমার সাথে খারাপ ব্যবহার করব না, প্লিজ। তাও আমাকে ছেড়ে যেও না। তুমি এই বলে কতবার ক্ষমা চাইলে? তোমার সাথে কোনো কথা নাই আমার। প্লিজ, আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। মাহিন তুলিকে থামাতে চাইলে তুলি ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, আমার কসম, আমাকে ঠেকানোর চেষ্টা করলে আমি নিজেকে শেষ করে দেবো, টেনে নিচে মাথা দেবো, বলে দিলাম। মাহিন তুলির হাত ছেড়ে দিলে তুলি চলে যায়। হঠাৎ করে কারোর ডাক শুনে মাহিন চমকে উঠল। পিছনে ঘুরে দেখে আদিবা ডাকছে। মাহিন, নিচে চলো। কেন? আর আপনি এত ভূতের মতো সাজছেন কেন? খাবার খেয়ে নিবে, চলো। আর মুখে এত মেকআপ মারছি কারণ ঠোঁটে মুখে দাগ যাতে বোঝা না যায় তাই। ক্ষুধা লাগছে না? আপনি যান, বিরক্ত করবেন না তো। সকাল থেকে তো না খেয়ে বের হয়েছিল। সকালে দুপুরে তো মনে হয় নাই খাইছিলে। চলো, খাবার খাবে। রাগ নিজের উপরে খাটিয়ে লাভ নাই। মাহিন আর কিছু না বলে আদিবার সাথে নিচে চলে গেল। সবার সাথে বসলো। তুলি, শাকিল সবার সাথে হেসে হেসে কথা বলতে লাগলো। আদিবার বান্ধবীরাও বলল, দোস্ত, তোর জামাই কি হাসতে জানে না? সব সময় দেখি মুখ গোমরা করে থাকে। তুলির জামাইটা ভালো, সবার সাথে কত সুন্দর করে মিশে গেছে। সবার সাথে কথা বলার ধরন কত সুন্দর। আরে, ওই একটু কথা কম বলতে ভালোবাসে, আর তাছাড়া ওই অনেক মিশুক। আর শাকিল হইল আমার মামাতো ভাই, সেখানে সব পরিচিত, তাই মিশতে সময় লাগছে না। না, তারপরও মানুষ দেখলে বোঝা যায়। নিজের স্ত্রী থাকতে অন্য মেয়েদের সাথে এসব ফালতু মজা করার কোনো মানে হয় না। এখানে ফালতুর কি হলো? শালিকারা থাকলে তারা মজা করবেই। এইসব নোংরামি মজা না। শ্যালিকা হইল ছোট বোনের মতো, ওই আবার কিসের বউ? যত সব ফালতু মজা। যার মন মানসিকতা যেমন সেই তেমন ভেবে নেবে। মৃদুর কথা শুনে মাহিন হাত নাড়াচাড়া করতে লাগলো আর বলল, আমার মাইন্ড খারাপই, ওই জন্য তো কত খবর শোনা যায়। শ্যালিকারা দুলাভাইয়ের দ্বারা ধর্ষণ হয়, বেআইন বিয়াই, এইসব দেবভাবী এত মাতামাতি করার কোনো ভদ্রতা প্রকাশ পায় না। এইগুলো নোংরামি ছাড়া কিছুই না। আমি যা মনে করি, মজা করবে না কেন? একটা ভালো জিনিস নিয়ে করেন, কিন্তু তাদের মজা জমবে বাজে বাজে কথার মাধ্যমে। মাহিনের কথা শুনে সবাই চুপ হয়ে গেল। কেউ আর কিছু বলল না। তুলি মাহিনের দিকে তাকালে দেখে মাহিন খাবারের দিকে তাকিয়ে আছে। আদিবা মাহিনের কথা শুনে অনেক ভালো লাগলো। মনে মনে ভাবতে লাগলো, মাহিনকে যতটা খারাপ ভেবেছিলাম ওই অতটাও খারাপ না, হয়তো ওর রাগটাই বেশি। আদিবার ছোট বোন রাইসা বলতে লাগলো, এই জন্য বলি, মাইন ভাইয়া মানে আগুন। ভাইয়া, এই জন্য তোমাকে আমার এত ভালো লাগে। আমি যখন শুনি তোমার সাথে বড় অপর বিয়ের কথা চলছে,
আমি অনেক খুশি হয়েছিলাম। আমার মতো একটা মানুষ তাও পাওয়া যাবে। কি তুমি জানতে তোমার বড় আপুর সাথে আমার বিয়ে? আরে তুমি আমাকে সেদিন কেন বলো নাই? তোমার বড় বোন মানে আদিবা ম্যামের কথা বলছো? মাইনের কথা শুনে রাইসা বলে, আরে ভাই কি বলতাম, আপুরা তো আমার বড় হয়, তাই তো বড় আপু বলে ডাকি। মিতু রাইসার কথা শুনে বলে, কিরে রাইসা, তোরা কি আগে থেকে একে অপরকে চিনোস নাকি? রাইসা মিষ্টি করে হেসে বলে, হ্যাঁ তো দুলাভাই, তো আপুর কলেজে পড়বো, আর আপু ভালো ফ্রেন্ড ছিল, বাট আপু এখানে ভর্তি হয়ে যায়, আর ভাইয়া বড় আপুদের ভার্সিটিতেই ভর্তি হয়ে যায়। আদিবা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি? আমাকে তো আগে তুলে কখনোই বলস নাই তোরা একসাথে পড়াশোনা করছিস। কখনো কোথাও উঠে নাই, তাই বলা হয় নাই। মাইন হালকা খাবার খেয়ে হাত ধুয়ে বলল। আমি রুমে যাচ্ছি। মাইনের কথা শুনে রাইসা বলে, ভাইয়া ছাদে যাও, আমি ছাদে যাব, আপুকে নিয়ে আসছি। ছাদে কেন যাবে? রাইসা হাত দিয়ে সিগারেট খাওয়ার মতো অভিনয় করলে মাহিন তুলি বুঝতে পারল। বাকি সবাই অবাক হয়ে বলল, এতক্ষণ তো লেকচার দিচ্ছিল, আসলে তো শালিকাকে সিগারেট খাওয়ার শেখাতে হয়। শাকিল, তোমার শালিকাদের সাথে মজা না করে সিগারেট কিনে দিও। কথাটা শুনে সবাই হেসে দিল। তুলি খাবার খেতে খেতে বলল, আপু সিগারেটের কথা বলে নাই, রাইসার ললিপপ খাওয়ার কথা ইশারা করেছে। রাইসা ভাত ঢপ করে গিলে বলে, মিতু আপু খালি উল্টাপাল্টা ভাবো। ভাইয়া তুমি যাও, আপুর ব্যাগে এক প্যাকেট দেখেছি, আমি নিয়ে আসছি। মাইন তুলির দিকে তাকাতেই তুলি হাত ধুয়ে উঠে পড়ল। মাইন কিছু না বলে চলে গেল। আদিবা সবার সাথে গল্প করতে লাগলো। রাইসা খাওয়া শেষ করে আদিবার হাত ধরে টেনে ছাদে নিয়ে গেল। গিয়ে দেখে মাহিন আসে নাই। রাইসা মাহিনকে ডাকতে আবার নিচে চলে গেল। মাহিনকে টেনে নিয়ে যেতে লাগলো। ছাদে নিয়ে গিয়ে আদিবার পাশে বসিয়ে দিয়ে মাঝখানে ও বসে বলে, ভাইয়া এখন একটু ভিন্ন রকম হয়েছে না? যেমন? রাইসা পা ডোলাতে ডোলাতে বলল, দেখো, আগে আদিবার আপুর কাছে তুলি আপু বসে থাকতো, তারপর আমি, তারপর আপনি, আর এখন তুলি আপু নাই, আদিবা আপু বসে আছে। রাইসা কথাটা বলে হাসতে লাগলো। মাইন কিছু না বলে আকাশের দিকে তাকিয়ে থেকে বলল, একটা কথা কি জানো? সময়ের সাথে সাথে মানুষ যেমন পরিবর্তন হয়, তেমন তাদের জায়গাটাও পরিবর্তন হয়ে যেতে থাকে। রাইসা পিছনে তাকাতে দেখে তুলি দাঁড়িয়ে আছে। রাইসা তুলিকে দেখে বলল, আপু তুমি কখন আসলে? রাইসার কথা শুনে আদিবা মাহিন পিছনে ঘুরে তাকালো। তখনই দেখে নিচ থেকে অনেকজন আসছে। মাহিন উঠে চলে যাবে। তখনই রাইসা থামিয়ে বলল, ভাইয়া যায় না, ললিপপ তো নিন। তুমি খাও, আমার খেতে ইচ্ছা করছে না। খাবার খাইছি, পেট ভরা আছে। রাইসা হাসতে হাসতে বলল, ভাইয়া তুমি কি আপুর উপর রেগে আছো? না হলে তো এমন কথা বলতে না। আমি কারোর উপরে রেগে নাই। রাগ তার উপরে করা যায় যে মানুষটা আমার নিজের, একান্তই ব্যক্তিগত মানুষ। মাহিনের কথা শুনে তুলি কিছু না বলে সবার সাথে গিয়ে পাটি বিছিয়ে বসলো। আদিবা মাহিনের দিকে তাকিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকলো, আর তুলির দিকে কিছুক্ষণ তাকালো। মাহিন উঠে চলে গেল। আদিবা ওদের সাথে আড্ডা দিতে লাগলো। মিতু আদিবাকে বলল, দোস্ত, সত্যি করে বল, তুই ভালো আছস তো? আমার কেন জানি মনে হচ্ছে তুই ভালো নাই। তুই যেমন দেখাচ্ছিস নিজেকে, তেমনটা তুই ভেতরে নাই। দূর, কি বলিস? আমি অনেক ভালো আছি, মাহিন অনেক ভালো ছেলে, ওকে স্বামী হিসেবে পেয়ে আমি নিজেকে ভাগ্যবতী মনে করি। আদিবার কথা শুনে তুলির মুখে হাসিটা মলিন হয়ে যায়। শাকিল তুলির কাঁধে মাথা দিয়ে দুষ্টামি করতে লাগলো। তুলির মন না চাইতো মুখে হাসির রেখা টেনে বলল। মিতু আদিবার হাত ধরে চমকে গেল। সাথে সাথে আদিবার হাত শাড়ির আঁচল দিয়ে ঢেকে নিয়ে বলল, আচ্ছা তোমরা আড্ডা দাও, আমি নিচে যাই। আদিবা কথাটা বলে নিচে চলে গেল। মিতুর বুঝতে বাকি রইল না আদিবা মিথ্যা বলছে। আদিবা রুমে গেল, দেখে মাহিন সোফায় বসে আছে। আদিবা গেলে মাহিন বলে উঠল, এত তাড়াতাড়ি চলে আসেন? এমনি। আচ্ছা মাহিন, একটা সত্যি কথা বলবেন? কি কথা? তুলির সাথে কি তোমার অন্য কোনো সম্পর্ক ছিল? না মানে আমাকে ভুল বোঝো না। মাহিন রেগে গিয়ে আদিবার গাল চেপে ধরে বলল, তুই কি আমার উপর নজরদারি করা শুরু করছিস নাকি? শোন, আমার পার্সোনাল ব্যাপারে নাক গলাবি না। তোর বোনের সাথে আমার কি সম্পর্ক ছিল না ছিল সেটা তোর বোনকে বল, আমাকে জিজ্ঞাসা করিস না। মাহিন, ব্যথা লাগছে, প্লিজ ছেড়ে দাও। মাহিন যেই আর কিছু বলতে যাবে তার আগে মিতু এসে মাহিনকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল,
বেয়াদব ছেলে, নতুন বউয়ের সাথে কেমন ব্যবহার করতে হয় সেটাও জানোস না। তোর সাহস কি করে হয় আমার বান্ধবীর গায়ে হাত তোলার? আমার বান্ধবীকে সরল সোজা পেয়েছস বলে মাথা কিনে নিয়েছস না, তাই নাকি? মিতু, তুই চুপ কর। তুই প্লিজ এখন থেকে যা। যাবে কেন? তুই তো তোর বান্ধবীকে নিয়ে এসেছিস এইসব দেখানোর জন্য, ভালো মানুষই দেখাস। আসলে তুই যে কি জিনিস বুঝতে আর বাকি নাই। চুপ কর, আমার বান্ধবী আমাকে ডেকে নিয়ে আসে নাই। ওর হাতের দাগ দেখে বুঝেছিলাম তুই ওর উপরে অত্যাচার করছস। আর এসেছে দেখি সত্যি সত্যি তুই একটু ফালতু ছেলে। ঠিক ধরছেন, আমি একটা ফালতু ছেলেই। ভালো ছেলে দেখে বান্ধবীর বিয়ে দিতে পারেন নাই, আমার সাথে কেন দিয়েছেন? আঙ্কেল আন্টির জন্য তোর মতো ছেলের হাতে আমার বান্ধবীকে তুলে দিয়েছে। আমি যদি ওর বাড়ির কেউ হইতাম, জীবনেও তোর হাতে বখাটে ছেলের সাথে বিয়ে দিতে দিতাম না। তোর ভাগ্য ভালো আমার বান্ধবীর মতো মেয়ে বউ হিসেবে পেয়েছিস। আমি যদি আদিবার জায়গায় থাকতাম না, তোর কি হাল যে করতাম না। মাহির, আই এম সরি, প্লিজ মিতুর উপরে রেগে যেও না। ওই আসলে আমাকে অনেক ভালোবাসে, আমার গায়ে হাত দিয়েছো তাই ও রাগ করেছে। চুপ কর, ওর কাছে কেন ক্ষমা চাচ্ছিস? এই তোর একটা সমস্যা, এভাবে জামাইদের প্রশ্রয় দিয়ে মাথায় তুলে লাস্টে কি হয়, তোর উপর আঘাত করা শুরু করে। একবার তো এক নেশাখোরের সাথে বিয়ে দিল, সেই একটা কুত্তার বেলো, আবার এখন আরেক কুত্তার বাচ্চা বিয়ে দিয়েছে। তোর বাপ মায়ের উপরে এই জন্যই রাগ হয়। বারবার বলছি ছেলে ভালো করে দেখে বিয়ে দিবেন, আর আমাকে বলে ছেলে অনেক ভালো। তুমি চিন্তা করো না, তোমার বান্ধবী সুখে থাকবে। এই হইল সেই সুখের নমুনা। মাহিন মিতুর কথা শুনে অবাক হয়ে গেল। আদিবা থামিয়ে দিতে গেলে মিতু আদিবার গালে ঠাস করে থাপ্পড় মেরে বলল, সব দোষ তোর। তোর এত ভালো মানুষ হতে হবে কেন? স্বামীর জন্য যে তার কথা মতো চলতে হবে এর কোনো মানেই নাই। যে যেমন তার সাথে তেমন ব্যবহার করা উচিত। এভাবে যত মুখ বুজে সহ্য করবি তত মাথায় চড়ে বসবে। দেখ, তোর সাথে কথা বলে কোনো লাভ নেই। জামাইয়ের আদর্শ বউ, যত সব নেকামি। মিতু রেগে রুম থেকে বের হয়ে গেল। আদিবা মিতুর পিছন পিছন যেতে কেউ আর গেল না। মাহিনের দিকে তাকিয়ে বলল, মাহিন, মিতুর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। প্লিজ রাগ করো না। ওর রাগ উঠলে ওর মাথা ঠিক থাকে না। প্লিজ রাগ করো না, আর বিশ্বাস করো আমি মিতুকে কিছু বলি নাই। হঠাৎ করে হাতের কাছে আঁচল ছেড়ে গিয়েছিল। আমি তোমার পায়ে ধরছি, আমাকে ক্ষমা করে দাও। বিশ্বাস করো আমি কখনোই চাই না আমার স্বামী সবার কাছে ছোট হোক। আদিবা কথাগুলো বলে মাহিনের কাছে আসলো। মাহিন নিজের চোখে পানি ধরে রাখতে না পেরে আদিবার দিকে এগিয়ে গেলে আদিবা ভয়ে চোখ বন্ধ করে ফেলে। আদিবাকে অবাক করে দিয়ে মাহিন আদিবাকে জড়িয়ে ধরে। আদিবা অবাক হয়ে বলল, মাহিন, তুমি অনেক কষ্ট পেয়েছো। আই এম সরি, আমি বুঝতে পারি নাই মিতু চলে আসবে। মাহিনের চোখের সামনে তুলির চেহারা ভেসে আসলো। সাথে সাথে আদিবাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বেলকুনিতে চলে গেল। আদিবা মাহিনকে কিছু বলতে যাবে, মাহিন বলে উঠল, প্লিজ দয়া করে আমার কাছে আসবেন না। আমি আপনার উপরে রাগ দেখাতে চাচ্ছি না, আমাকে একা থাকতে দেন। আদিবা আর কিছু না বলে খাটে বসে পড়ল। মাহিন ভাবতে লাগলো। ফ্ল্যাশব্যাক। মাহিন তুলিকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, জান, তুমি আমাকে এত বড় সারপ্রাইজ দিবে আমি ভাবতেও পারি নাই। তুমি এভাবে আমার বাড়িতে তোমার বাবা মাকে পাঠাবে বিয়ের কথা বলতে। আমি প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না। মাহিন তুলিকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, মাহিন, তোমার কোথাও ভুল হচ্ছে। বিয়েটা আমার সাথে না, আমার বড় বোনের সাথে ঠিক করা হয়েছে। তুলির কথা শুনে মাহিনের মুখে এক নিমেষে হাসি মলিন হয়ে গেল। মাহিন বলে উঠল, কি পাগল হয়ে গেছো নাকি? তোমার বোন তো বিবাহিত, তাই না? ছিল, এখন বিধবা। কি বিধবা মেয়ের সাথে আমার আব্বু কোন হিসেবে আমার বিয়ে ঠিক করলো? আমার বোন অনেক ভালো, আমার বোনকে বিয়ে করলে ঠকবে না। চুপ করবে? আমি তোমাকে ভালোবাসি, তোমার বোনকে না। আমি কোন দুঃখে তোমার বোনকে বিয়ে করতে যাব? আমি রাইসাকে দেখে ভেবেছিলাম আমার বিয়ে তোমার সাথে, তাই আমি খুশি হয়ে রাজি হয়ে যাই। আমার বিয়ে হয়ে গেছে। মাহিন তুলির কথা শুনে কয়েকটা পিছিয়ে গিয়ে বলল, আমার সাথে মজা করছো? না, আমি সত্যি বলছি। তুমি ভালো করেই জানো আমি সিরিয়াস ব্যাপারে মজা করি না। ও খুব ভালো। তা কার সাথে বিয়ে হয়েছে? শাকিল ভাইয়ার সাথে। মাহিনের রাগে শরীর কাঁপতে লাগলো।
মাহিন গাল দুইটা চেপে ধরে বলল, আমি তো জানতাম তোর আর শাকিলের ভিতরে অন্য কিছু চলছে। আমার সন্দেহ কখনোই মিথ্যা হয় না। বেঈমান তুই একটা। তুলি মাহিনকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে কিছু বলতে যাবে, তখনই রাইসা আর বাকি মানুষ চলে আসে। মাহিন কিছু না বলে নিচে গিয়ে ওর আব্বুকে দূরে নিয়ে গিয়ে বলে, আমি এই বিয়ে করতে পারবো না। এই বিয়ে ভেঙে দেন। পাগল হয়ে গেছস নাকি? হঠাৎ কি হলো যে বিয়ে ভেঙে দিতে যাচ্ছিস? আমি বিধবা মেয়েকে বিয়ে করতে পারবো না। বিধবা তো কি হয়েছে? মেয়েটা অনেক ভালো। আর তুই নিজেও তো বিয়ে করার জন্য পাগল হয়ে গেছিলি। এখন আবার কি হলো? দেখ, বিয়ে ভাঙা সম্ভব না। আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত হয়ে গেছে। এখন বিয়ে ভেঙে দিলে ওই মেয়ে কি হবে? আমরা ঘরে মেয়ে আছে। আমি কখনো এই বিয়ে ভাঙতে দিতে পারবো না। আর তুই এই বিয়ে করতে বাধ্য। আমি কোনো কথা শুনতে চাই না। মাহিন ভাবনার জগৎ থেকে বের হয়ে দেখে ওর চোখে পানি ঝরে পড়ছে। মাহিন চোখে পানি মুছে রুমে আসলো। এসে দেখে আদিবা শুয়ে পড়েছে। মাহিন লাইট অফ করে দিয়ে শুয়ে পড়ল। সকালে ঘুম ভাঙলে দেখতে পেল আদিবা ওর বুকের উপর শুয়ে আছে। মাহিন আস্তে আস্তে আদিবাকে বালিশের উপর শুয়ে দিয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে সোফায় বসে ফোন টিপতে লাগলো। আদিবার ঘুম ভাঙলে ঘড়ির দিকে তাকিয়ে দেখে 10টা বাজে। আদিবা অবাক হয়ে গেল। আদিবা উঠে বলল, 10টা বেজে গেছে, এত ঘুমালাম কিভাবে? মাহিন, তুমি আমাকে একটু ডাক দিতে পারো নাই? নামাজটা কাজা হয়ে গেল। আমি নিজেই উঠছি 9টা 45। ও আচ্ছা। আদিবা উঠে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে আবার আয়নার কাছে এসে মেকআপ করতে লাগলো। মাইন আদিবার দিকে তাকিয়ে বলল, বাসায় যেতে পারবো কবে? তোমার বাসা থেকে মানুষ আসলে। ও আচ্ছা। আদিবা নিচে চলে গেল। মৃত্যু রুমে গিয়ে জড়িয়ে ধরে রাগ ভাঙাতে লাগলো। মৃত্যু আদিবাকে সরিয়ে দিয়ে ব্যাগ নিয়ে চলে গেল। আদিবা অনেক কষ্টে ঠেকানোর চেষ্টা করলে মৃত্যু থাকলো না। আদিবা মৃত্যুর জন্য সারাদিন মন খারাপ করে থাকলো। সন্ধ্যা থেকে মাহিনের বাসায় চলে গেল। মাহিন ব্যাগ গুছিয়ে ঢাকার উদ্দেশ্যে চলে গেল। কারোর কথা শুনল না। আদিবা 4 দিন মাহিনদের বাসায় থেকে ঢাকায় চলে যায়। মৃত্যুর কোলে শুয়ে থেকে আদিবা বলছে, বাবু, রাগ করে থাকিস না। দেখ, তুইও যদি আমার উপরে রাগ করে থাকোস, তাহলে আমি কার কাছে যাব? আমার তো একমাত্র তুই আছোস, যার কাছে আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলতে পারি, মন খুলে হাসতে পারি, কথা বলতে পারি। সেখানে তুইও যদি এমন করস, তাহলে আমি কার কাছে যাব? কেন, তোর জামাই আছে, তার কাছে যা। আদিবা মৃত্যুর কথা শুনে দুষ্টামি করে বলে, আচ্ছা, তাহলে আমার জামাইকে বলি এখানে আসতে। তোর জামাই যদি এখানে আসে খুন করে ফেলবো। তুই না বললি তার কাছে থাকতে? আদিবাকে মিটিমিটি হাসতে দেখে মৃত্যু কিছু বলতে যাবে, সাথে সাথে ফোন বেজে উঠল। মৃত্যু দেখে ওর হাজবেন্ড কল দিয়েছে। আদিবা হাসি মুখে বলল, যান, এখন একটু হাসি দেখে দুলাভাইয়ের সাথে কথা বলো। আমি ভার্সিটির জন্য রেডি হই। আদিবা সোফা থেকে উঠে রুমে চলে গেল। কলেজের জন্য রেডি হয়ে বাইরে এসে মৃত্যু জামাইকে বলল, দুলাভাই, আপনার বউকে একটু বলেন আমার উপরে যেন রাগ করে না থাকে, একটু মিষ্টি করে যেন কথা বলে। আদিবার কথা শুনে মৃত্যুর জামাই হাসতে লাগলো। মৃত্যু মারতে যাবে, সাথে সাথে আদিবা দৌড়ে বাসা থেকে বের হয়ে গেল। একটা রিক্সা নিয়ে যেতে লাগলো। হঠাৎ রাস্তার ওই পাশে তাকিয়ে দেখে মাহিন বাইক নিয়ে ওর বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছে আর সিগারেট টানছে। আদিবা মাহিনের সামনে গাড়ি থামিয়ে মাহিনের সামনে গিয়ে মুখ থেকে সিগারেট টান দিতে গিয়ে দেখে এটা ললিপপ। মাহিন রাগী লোক নিয়ে ডাকাতেই আদিবা মাহিনের ললিপপ মুখে দিয়ে হাসি দিয়ে পড়ল। ঝাল লাগছে তাই আর কি। এই, তোমরা ভার্সিটিতে যাবে না? সবাই অবাক হয়ে গিয়ে বলে, জি ম্যাম, যাব, আপনি যান, আমরা আসছি। আদিবা বলল। আচ্ছা, চলে আসো তোমরা। আদিবা বলল। আদিবা ললিপপ খেতে খেতে রিক্সায় উঠে পড়ল। মাহিনের বুঝতে বাকি রইল না এমন কেন করলো। মাহিনের বন্ধুরা সব হাসতে লাগলো আর বলল, দোস্ত, ম্যাম ভাবছে তুই সিগারেট খাচ্ছিস, যার কারণে টান দিয়ে দেখে এইটা ললিপপ। বেচারি ম্যাম কথা খুঁজে না পেয়ে অসহায় হয়ে তোর মুখের ললিপপ মুখে দিতে বাধ্য হইল। ইস, তোর কি ভাগ করে, আমি আগামীকাল এইটাই করব। মাহিনের রাগ উঠে গিয়ে বলল। দাঁত কেলানি বন্ধ কর, চল ভার্সিটিতে যাই। সবাই বাইক নিয়ে সোজা ভার্সিটিতে চলে গেল। বাইক থামিয়ে সবাই একসাথে ক্লাসে চলে গেল। মাহিন সবকিছু নোট করে নিতে লাগলো। আদিবার ক্লাস আসলে মাহিন আদিবার দিকে না তাকিয়ে খাতার দিকে তাকিয়ে থাকলো। কিছু ছেলেদের কথা কানে ভেসে আসলো। ছেলেগুলো বলছে,
ম্যাম কি হট রে, এই ম্যামকে যত দেখি তত ফিদা হয়ে যায়। কি বলবি, এই ম্যামের বিয়েও হয়েছিল, আবার বিধবা হয়ে গেছে। ইস, বাবা মা যদি অনুমতি দিত এই ম্যামকে বিয়ে করে ফেলতাম। একজন বলতে লাগলো, এই ম্যাম আমার রাতে পড়ি, তোর নজর দিস না। এভাবে নানাজন নানান কথা বলতে লাগলো। মাহিন কথাগুলো শুনে পিছনে ঘুরে সব ছেলেদের দেখতে লাগলো। রাগে মাহিনের কলম ছিটকে পড়ে যায়। আদিবা কলমটা তুলে মাহিনের দিকে এগিয়ে এসে বলে, এই নাও তোমার কলম। আর রেগে আছো কেন? আমার লেকচারগুলো তোমার ভালো লাগছে না নাকি? না লাগবে বাহিরে চলে যেতে পারো। মাহির আদিবার কোনো কথা না শুনে ব্যাগ নিয়ে বাইরে চলে গেল। আদিবার মন খারাপ হয়ে গেল। ওর বন্ধুরা অবাক হয়ে গেল। আদিবা ওইসব দিকে আর তাল না দিয়ে আবার ক্লাস নিতে লাগলো। মাহিম বাইকে বসে লাঠি দিয়ে জুতায় আস্তে আস্তে মারতে লাগলো, আর ওইদিকে তাকিয়ে আছে। আদিবা ক্লাস করে রুম থেকে বের হয়ে মাহিমের দিকে তাকিয়ে কিছু না বলে চলে গেল। অনেকক্ষণ পর সব স্যার ম্যামরা দৌড়ে মাঠে আসলে দেখতে পায় মাহিন কয়েকটা ছেলেকে ধরে মারছে। আদিবা মাহিনের কাছে গিয়ে বলল, মাহিন কি করছো? ছাড়ো, ওদের মরে যাবে তো। মরলে মরবে, ওদের সাহস কি করে হয় আপনাকে নিয়ে বাজে কথা বলার? মানে? মাহিন আদিবার দিকে তাকাতেই মাহিন কিছু না বলে ওদের আরো কয়েকটা বাড়ি মেরে বলল, নেক্সট টাইম যদি কোনো মেয়েকে নিয়ে খারাপ কথা বলস তাহলে আমি তোদের জিব্বা কেটে ফেলবো। মাহিন কথাগুলো বলে ওইখান থেকে চলে গেল। আদিবা মাহিনের চলে যাওয়ার দিকে তাকিয়ে দেখতে লাগলো। ছেলেগুলো উঠে চলে গেল, যার যার মতো সেই ক্লাসে চলে গেল। মাহিন হোস্টেলে গিয়ে গোসল করে খাটের উপর শুয়ে ভাবতে লাগলো। ওনাকে যে যা ইচ্ছে বলুক্কা, আমি কেন রাগ করতে গেলাম? প্রেমে পড়ে গেলাম নাকি? কখনোই না। মেয়েদের অসম্মান করলে এমনিতে তো আমি সবার পাশে থাকি, তেমনই হবে। মাহিন কথাগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। এদিকে আদিবার ভার্সিটির ছুটি হলে আদিবা বাসে চলে যায়। কিন্তু আদিবাকে দেখে বলল, ওমা, তোর জামাইকে নিয়ে আসিস নাই? আমি তো ভাবলাম নিয়ে চলে আসবি। ফুর, ফালতু কথা বলিস না। কি হয়েছে? এমন মনমরা কেন? জানোস আজকে কি হয়েছে? না বলে কিভাবে জানবো? আদিবা তখনকার কথা খুলে বলল। মিতু বলল, ওহ, ভালো তো, নিজের স্ত্রীর জন্য করেছে। এখানে ওকে মহান ভাবার কোনো মানে হয় না। যদি দেখা যাইতই স্ত্রীর নামে খারাপ কথা শুনেও চুপ করে আছে, তাহলে ধরে নেওয়া যাইতো কাপুরুষ। তাহলে তো এখন বলা যায় আমার বরটা কাপুরুষ না? ওলে ওলে বাবুটা, দেখি জামাই নিয়ে গর্ব হচ্ছে। মিতুর কথা শুনে আদিবা হাসি দিলে মিতু হেসে বলল, যা ফ্রেশ হয়ে আয়। আর খাবার খাইছস নাকি বর খায় নাই জন্য খাইস নাই? হুম, খাইছি। মিতু টিফিন বক্স হাতে নিয়ে কিছু বলতে যাবে, সাথে সাথে আদিবা দৌড়ে পালিয়ে গেল। আদিবা গোসল করে থ্রি পিস পরে নিল, চুল ড্রাই করে নিল, তারপর মিতুর পাশে বসে বলল, মিতু চল না লেকের পাড়ে গিয়ে ঘুরে আসি। ওয়েট কর, তোর ভাইয়াকে কিছু SMS দিয়ে যাই। মিতু SMS দিয়ে রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে গেল। মাহিন এদিকে ঘুম থেকে উঠে বাইক নিয়ে সোজা ক্লাবের দিকে চলে গেল। যে ছেলেগুলো মারছিল ওই ছেলেগুলো এসেছে। মাহিনে বাইক থামিয়ে দেয়। মাহিন রাগী লুক নিয়ে পড়ল। নিরে, তুই আমার গাড়ি থামালি কেন? সকালে মার খেয়ে কি পেট ভরে নাই? মাহিনের কথা বলা শেষ হতে না হতেই ছেলেগুলো মাহিনকে মারতে লাগলো। মাহিন বাইক সাইডে রেখে হাতে ইট তুলে মারতে যাবে, সাথে সাথে ছেলেগুলো ভয়ে দৌড়ে পালিয়ে গেল। মাহিন ইট ঝিলমালো আর বলতে লাগলো, ওই কুত্তার দল, পালাচ্ছিস কেন? দাঁড়া বলছি। মাহিন ওদের পিছনে দৌড়ে যেতে লাগলো। আদিবা মিতু মাহিনকে এভাবে দৌড়ে যেতে দেখে দুজন রিক্সা থেকে নেমে মাহিনের বাইকের কাছে গিয়ে দাঁড়ালো। দেখে বাইকের চাবি রেখে চলে গেছে। মাহিন ওদের ধরতে না পেরে আবার বাইকের কাছে আসলো। আদিবার মিতুকে দেখে অবাক হইল। আদিবা মাহিনের দিকে তাকিয়ে দেখে মাহিনের হাতে মারের দাগ ফুটে উঠেছে, ঠোঁট কেটে রক্ত পড়ছে। আদিবা বলল, আবার ওদের সাথে মারামারি করতে গেছো কেন? সাইড দেন তো। মাহিন আদিবাকে বাইক থেকে সরিয়ে দিয়ে বাইকে উঠে চলে যেতে নিবে, তখনই মিতু বাইকের চাবি নিয়ে নেয় আর বলে উঠল, এত জিদ কার সামনে দেখাও? তোমার জিদের কামাই আমরা খাই না। আর এভাবে রাস্তার মাঝখানে মারামারি করা কোন ধরনের ভদ্রতা? মাহিন কিছু বলতে যাবে, তখনই পিছন থেকে একটা বাচ্চা ছেলে বলে, ম্যাম, ভাইয়াটা তো মারামারি আগে করে নাই, ওই ছেলেগুলো তো ভাইয়ের গাড়ি থামিয়ে মারছিল। ভাইয়া যখন গাড়ি থামিয়ে মারতে যাবে তখন ওরা দৌড়ে পালিয়ে গেছে। বাচ্চাটার কথা শুনে আদিবা মিতু মাহিনকে বলে, সরি, আর চিন্তা করো না।
তোমাকে মারছি না দেখে আগামীকাল আমি ওদের কি হাল করি। আপনি কি করবেন? আপনার এত নাটক না করে বোরকা পরে যেতে পারেন না যত সব আজাইরা? আর আপু বাইকের চাবি দেন। তুমি নামো, সামনে আমাদের বাসা, চলো। আঘাত জায়গায় মলম লাগাই দিই। লাগবে না বলার জন্য ধন্যবাদ। আমাকে চাবিটা দিলে হবে। চাবি দিব না, তুমি যাও গা। বেশি বাড়াবাড়ি করা কিন্তু আমার পছন্দ না। আমাদের কথা শুনলে কি সমস্যা? দেখেন, রাস্তার সামনে ঝামেলা করবেন না। আমার ফ্রেন্ডরা কিন্তু চলে আসবে। আসুক গা। আদিবার মিতু জেদের কাছে হার মানে। মাহিন ওদের সাথে যেতে রাজি হইল। চাবিটা দিলে চলে যেতে নিবে, সাথে সাথে মিতু কলার ধরলে মাহিন দাঁত কেলাতে কেলাতে পড়ল। আপনারা উঠেন। আদিবা প্রথমে উঠল, তারপর মিতু উঠে বসলো। মাহিন বাইক ঘুরিয়ে আদিবাদের বাসের সামনে ভিতরে নিয়ে গিয়ে বাইক থামিয়ে বাইক থেকে তিনজন নেমে বাসের ভিতর ঢুকে পড়ল। বাসের ভিতরে গেলে মিতু মাহিনকে বসতে বলল। মাহিন সোফায় বসে আদিবা মাহিনের শার্ট খুলতে গেলে মাহিন হাত ধরে ফেলে। আদিবা বলল, কি হলো? হাত ধরে আছো কেন? মিতু আপুর সাথে সামনে শার্ট খুলতে পারবো না। মিতু মাহিনের কথা শুনে মুখ ভেঙচি দিয়ে চলে গেল। তারপর আদিবা মাহিনের শার্টের বোতামগুলো খুলে এক এক করে খুলতে লাগলো। মাহিন অন্যদিকে তাকিয়ে থাকলো। শার্ট খুলে ফেল। আদিবা দেখতে পেল পিঠে অনেকগুলো বাড়ি মারছে। আদিবার রাগ হতে লাগলো। আদিবা মাহিনের শরীরে মুখ লাগানো শেষ করে আদিবা মাহিনকে বলল, সারাদিন কিছু খাও নাই? খাইছি, এখন চলে গেলাম। ওয়েট করো, আমি খাবার নিয়ে আসি। আমার ক্ষুধা নাই। এই যে বাইকের চাবি নিয়ে গেলাম, চুপচাপ বসে থাকো। মাহিনের রাগ উঠল, বাট কিছু বলল না। আদিবা রান্নাঘরে গিয়ে খাবার গরম করে মাহিনের সামনে বসে এক লোকমা মুখে তুলে দিল। মাহিন উপায় না পেয়ে খেতে লাগলো। মিতু আসলে আদিবাকে বলল, নিজেও খাবার খেয়ে নে, শুধু জামাইকে খাওয়াস না। আর শরীর এত ঢাকার দরকার নাই। আমি লুটছি না, আমার জামাই আছে। জামাইয়ের বাদ দিয়ে অন্য কারো শরীর দেখার মতো রুচি আমার নেই। ও মা, আপনার জামাই আছে? আমি তো ভাবলাম আপনি সিঙ্গেল মানুষ। আল্লাহ, ওই ভাইয়াটার জন্য আপনার কাছে দোয়া চাচ্ছি। বেচারাকে সুস্থ করেন। এই রাক্ষসী বউয়ের থেকে সব সময় হেফাজত রাখেন। আমিন। মাহিনের কথা শুনে আদিবা মিতু দুইজন ভ্যাবাচাকে খেয়ে গেল। মিতু রেগে মাহিনের দিকে আসতে যাবে, সাথে সাথে মাহিন উঠে কিছু দূর গিয়ে বলল, হি হি হি, রাক্ষসীর থেকেও ভয়ঙ্কর। আল্লাহ, আমার বউটা যেন ওনার ছায়া না পড়ে। পরে আমার কপালে দুঃখ নেমে আসবে। শয়তান বলা, তোকে যদি আমি হাতের কাছে পাই তাহলে তোকে আমি চিবিয়ে কাঁচাই খেয়ে ফেলবো। বউ, চাবিটা দিয়ে দেন। দেখেন রাক্ষসী আফাব কি বলে। উস মাহিন, দুষ্টুমি করো না তো। আমার বান্ধবী মোটেও রাক্ষসী না। মিতু, শান্ত হও। কিন্তু আদিবার কোনো কথা না বলে মাহিনের পিছন পিছন দৌড়াতে লাগলো। হঠাৎ করে মাহিন সোফার কানের সাথে বেজে ফুলের পড়ে গেল। মাহিনের পায়ের সাথে মিতু বেজে সোজা মাহিনের উপর গিয়ে পড়লে দুজন চোখ খুলে ভ্যাবাচাকে খেয়ে যায়। মাহিন সাথে সাথে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে কোমর ধরে পড়ল। উফ, রাক্ষসী আমার কোমরটা ভেঙে দিল। মিতু কান্না করতে লাগলো। আদিবা মিতুকে ধরে সোফায় বসিয়ে দিলে মাহিন ভ্যাবাচাকে খেয়ে যায়। মাহিন মিতুর কাছে এসে বলল, আপু, আই এম সরি, অনেক ব্যথা পাইছেন। ওইটা আমি ঠিক করে দেই। বউ, আপনি একটু ওনাকে জড়িয়ে ধরেন তো। আদিবা মিতুকে জড়িয়ে ধরে মাহিন মিতুর পা ধরে জোরে একটা মোচড় দিল। সাথে সাথে মিতু চিৎকার দিয়ে ওঠে। মাহিনকে মারতে লাগলো। মাহিন বলল, আপু, পরে মারেন, আগে পা ঝাঁকাতে থাকেন, ঠিক হয়ে যাবে। মাহিনের কথা শুনে মিতু ঠাস করে গালে থাপ্পড় দিয়ে পড়ল। বেয়াদব ছেলে, এভাবে পা মোচড় দেয়? কতটা ব্যথা পেলাম? আমার পা যদি ভেঙে যায় না, তো খবর আছে। মাহিন মন খারাপ করে আদিবার হাত থেকে চাবি নিয়ে বাসা থেকে বের হয়ে গেল। আদিবা মিতুর পা ঝাঁকাতে লাগলো। মিতু রাগ করে উঠে হাঁটতে গিয়ে অবাক হয়ে গেল। মিতুর পা ভালো করে দেখে হাঁটতে পারছে, সাথে তেমন একটা ব্যথাও নাই। মিতু আদিবার দিকে তাকিয়ে বলল, মাহিন চলে গেছে নাকি? ইস, ছেলেটাকে হুদাই মারলাম। সত্যি পায়ে এখন তেমন ব্যথা করছে না। তুইও না, কোথায় ওকে থাপ্পড় মারলি? এমনিতে রাগ দিয়ে বুঝায়, আবার থাপ্পড়। ওয়েট দেখি ও বাহিরে আছে নাকি। আদিবা দরজার সামনে দাঁড়াতে দেখে মাহিন বাইক ছেড়ে চলে গেল। আদিবা মিতুর কাছে এসে বলল, চলে গেছে? তুইও না হুদাই ওর উপরে রাগ দেখাস। ওই অতটাও খারাপ না। হয়েছে, জামাই নিয়ে এত গ্যারান্টি দিস না। এমনিতে তো ছোট ছেলেকে বিয়ে করছস, যার কোনো বিশ্বাস নাই। কয়টা প্রেম করে কে জানে। হঠাৎ করে মাহিন বাসের ভিতরে ঢুকলে দুজন চমকে গেল।
মাহিন সোফার কাছে গিয়ে রুমের চাবি আর ফোনটা হাতে নিয়ে পড়ল। সরি, চাবি ফোনের জন্য এসেছি। মাহিন যাও না, আজ এখানে থেকে যাও। না, দুইটা মেয়ের সাথে থাকা সম্ভব না। কেন? আমি তো তোমার স্ত্রী। মাহিন কোনো কথা না বলে চলে যেতে নিবে, তখনই মিতু বলে উঠল। মাহিন, সরি তখন থাপ্পড় দেওয়ার জন্য। আর তুমি চাইলে এখানে থেকে যেতে পারো। মাহিন মিতুর দিকে ঘুরে ভুরু কুচকে পড়ল। তোমার রাক্ষসী আমাকে সরি বলছে? বাহ বাহ, এই রাক্ষসী দেখি নিজের ভুল বুঝতে পারে। আবার আমাকে রাক্ষসী বলো? রাক্ষসীকে রাক্ষসী ছাড়া কি বলবো? মাহিন আর মিতু ঝগড়া করতে লাগলো। আর এদিকে আদিবার ফোন বাজলে ফোনে কথা বলে মাহিন আর মিতুর কাছে এসে পড়ল। মাহিন, আতিয়া আর তুলি, শাকিল আমাদের এখানে আসবে। কি? ওনারা আবার এখানে কেন আসবে? ঘুরতে আসবে এইভাবে বলো কেন? ও ভালো, আমার বোনকে আমি আসতে না করে দিব? আমার বোনের আশা লাগবে না। কি ফালতু কথা বলছো? 3 জন এখানে ঘুরতে আসবে আর তুমি বলো আতিয়াকে আসতে না করবে? আতিয়া কতটা কষ্ট পাবে ভেবে দেখেছো? যা ইচ্ছে করেন, আমি এখন আসছি। আর রাক্ষসী মাহিন মিতুকে ভেঙচি দিয়ে চলে গেল। মিতুও ভেঙচি দিল। আদিবা ঠিক করে হেসে দিয়ে পড়ল। তুই দেখি আমার জামাইয়ের সাথে সাথে তুইও বাচ্চা হয়ে যাচ্ছিস। বাচ্চা না, কচু। তোর জামাই একটা রাক্ষস। আদিবা আসতে লাগলো। তারপর দুজন বসে থেকে গল্প করতে লাগলো। রাতে রান্না করে রেখে দিল। রাত 1টার দিকে আতিয়া, তুলি, শাকিল চলে আসলো। ওদের খাবার খাওয়াতে লাগলো। হঠাৎ করে আতিয়া পড়ল। ভাবি, ভাইয়া আপনার সাথে থাকে না? না, কেন? আব্বু না বলেছে ভাইয়া যেন আপনার সাথে থাকে? আর বলো না, এখানে তো কেউ তো জানে না আমি মাহিনের স্ত্রী, তাই ওই থাকে না। চিন্তা করো না, সকালে কল দিয়ে বলে দিবনি। ওই তোমার সাথে দেখা করে যাবে। ও আচ্ছা। আতিয়া আর আদিবার কথা চুপচাপ শুনছিল। শাকিল তুলিকে হালকা ধাক্কা দিয়ে বলল। দেখো, আমি তোমাকে ছাড়ি না। আর দুলাভাই আপুর থেকে দূরে থাকতে হয়। দুলাভাইয়ের জায়গায় আমি হইলে জীবনও দূরে থাকতে পারতাম না। বউ রেখে নাকি হোস্টেলে থাকবো, অসম্ভব ব্যাপার। বাবা, দুলাভাই দেখি আপুর প্রেমে সারাক্ষণ হাবুডুবু খেতে থাকেন। শাকিল, ফালতু কথা বলা বন্ধ করো, আপুকে একটু দেখো। কি দেখবো? আদিবা তো আমার ক্লাস মেট তো ছিল, এখন তোমাকে বিয়ে করে বড় আপু হয়ে গেছে। শাকিলের কথা শুনে আদিবা হাসতে লাগলো। তুলি আর কিছু বলল না। 3জন গল্প করতে করতে খাবার খেয়ে যার যার রুমে চলে গেল। সকালে আদিবা মাহিনকে কল দিলে মাহিনের ঘুম ভেঙে গেল। ফোনটা রিসিভ করে পড়ল। আসসালামু আলাইকুম। কে? ওয়ালাইকুম সালাম, আমি আদিবা। তুমি কি ঘুমিয়ে আছো নাকি? ও, কি হয়েছে? এত সকালে কল দিয়েছেন কেন? নামাজ নাই নাকি? আর আতিয়া এসেছে, তুমি ওর সাথে দেখা করে যাও। এই নাও, ওর সাথে কথা বলো। মাহিন আতিয়ার সাথে কথা বলে ফোনটা রেখে দিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। তারপর নামাজ পড়ে কলেজের জন্য রেডি হতে লাগলো। রেডি হয়ে ব্যাগ নিয়ে বাইকের চাবি হাতে নিয়ে বের হয়ে গেল। আদিবার বাসের সামনে গিয়ে কলিং বেল বাজালে কিছুক্ষণ পর দরজা খুলে গেল। মাহিন সামনের দিকে তাকাতেই দেখে তুলি দাঁড়িয়ে আছে। মাহিন তুলিকে এড়িয়ে ভিতরে গিয়ে বলল। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো। তুমি কেমন আছো? জি, আলহামদুলিল্লাহ ভালো। আরে রাক্ষসী যে পড়ে যাবে। মৃদুর সাথে সাথে হাম ছিঁড়ে মাহিনের দিকে তাকিয়ে বলল। রাক্ষস তুই। রাক্ষসী আপনি? ভাইয়া, পিচ্ছি, কেমন আছোস? আতিয়া মাহিনের কাছে এসে জড়িয়ে ধরল। মাহিন আতিয়ার কপালে চুমু দিয়ে বলল। তা হঠাৎ করে এখানে আসলি? আম্মু আব্বু আসতে দিল? তুলি আপুর সাথে এসেছি, এজন্য রাজি হয়ে গেছে। ও আচ্ছা, শোন, আমি ভার্সিটি থেকে এসেছি, তোকে ঘুরতে নিয়ে যাব। আপাতত রাক্ষসীর সাথে থাক। রাক্ষসীর তো আজকে ছুটি অফিস। মাহিনের কথা শুনে আতিয়া ভুরু কুচকে বলল। রাক্ষসীকে ভাইয়া? রাক্ষস ভালো হয়ে যা, না হইলে কিন্তু তো খবর আছে। ভাইয়া রাক্ষস মানে? তো কি, আমাকে কেন তোমার ভাইয়া রাক্ষসী বলবে? দেখ দেখ, রাক্ষসীর মতো ব্যবহার। উফ মাহিন, সকাল সকাল আবার দুজন ঝগড়া লাগিয়ে দিয়েছো। আমি কই ঝগড়া করলাম? তুই করস নাই, আমি ঝগড়া লাগিয়ে দিয়েছি। মাহিন আর মিতু আবার ঝগড়া করে সবাই হাসতে লাগলো, শুধু তুলি ছাড়া। তুলি বিরক্ত হয়ে ধমকে সুরে পড়ল। স্টপ মাহিন, কি শুরু করেছো? ভুলে যাও না, মিতু আপু তোমার সিনিয়র। বেয়াদবির একটা লিমিট থাকা দরকার। মাহিন সাথে সাথে চুপ হয়ে যায়। মাহিনের ফোনে কল আসলে মাহিন কল রিসিভ করে পড়ল। আমার একটু কাজ আছে, আমি তাই আগে বের হয়েছি।
ভার্সিটিতে দেখা হবে, বাই। মাহিন এক নিঃশ্বাসে কথাগুলো বলে ফোন কেটে দিল। আতিয়া মাহিনের দিকে তাকিয়ে বলল, ভাইয়া, তোর হাতে এগুলো কিসের দাগ? আর ঠোঁটে কি হয়েছে? তেমন কিছু না। নিশ্চয়ই কার সাথে না কার সাথে মারামারি করেছে। তুলির কথা শুনে অবাক হয়ে গেল। মৃদু ভুরু কুঁচকে বলল, তুই কেমনে জানলি? এটা না জানার কি আছে, ওর অভ্যাস তো মারামারি করা। আতিয়া তুই থাক, আমি তাহলে আসছি। মাহিন চলে যেতে নিতে তখনই মিতু বলে উঠল, এ রাক্ষস, রুমে যাও, ফ্রেশ হয়ে এসো। এত তাড়াতাড়ি কোনো কিছু খোলা রাখে নাই তোমার জন্য। আজকে খাবার খেয়ে দুজনে একসাথে যাও। মাহিন কিছু বলতে যাবে, আতিয়ার দিকে তাকিয়ে কিছু না বলে রুমে চলে গেল। রুমে গিয়ে ব্যাগটা টেবিলের উপর রেখে খাটের উপরে বসে থাকলো। আদিবা মিতু রান্নাঘরে গিয়ে রান্না করতে লাগলো। আতিয়া সাহায্য করতে চাইলে আতিয়াকে সাহায্য করতে দিল না। দুজন রান্না শেষ করে রুমে চলে গেল। আদিবা রুমে গিয়ে দেখে মাহিন পা ঝুলিয়ে চোখ বন্ধ করে শুয়ে আছে। আদিবা ওয়াশরুমে গিয়ে গোসল করে নিল, তোয়ালে পেঁচিয়ে রুমে আসলো। মাহিন চোখ খুলে আদিবাকে এভাবে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারল না। আস্তে আস্তে মাহিন আদিবার কাছে গিয়ে পিছন থেকে পেটে হাত দিয়ে নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরে ঘাড়ে চুমু দিতে লাগলো। আদিবা মাহিনের স্পর্শ পেয়ে চোখ বন্ধ করে ফেল। আস্তে আস্তে সামনের দিকে ঘুরিয়ে ঠোঁটের সাথে ঠোঁট বসিয়ে দিল। আদিবা তোয়ালের ভিতর ঢুকতে যাবে, সাথে সাথে দরজা নক করার শব্দ আসলে মাহিনের হুঁশ ফিরে আসলো। সাথে সাথে মাহিন আদিবাকে ছেড়ে দিয়ে টেবিলের উপর থেকে ব্যাগ নিয়ে দরজা খুলে তাড়াতাড়ি করে চলে গেল। তুলি অবাক হয়ে ভিতরে ঢুকে আদিবাকে এই অবস্থায় দেখে বলল, সরি আপু, ভুল সময় চলে এসেছি। আরে না, কি হয়েছে সেটা বলো। আপু, মিতু আপু ডাকলো। ও আচ্ছা, তুই যা, তোর দুলাভাইকে ধরতো, খাবার না খেয়ে চলে যাচ্ছে। আদিবার কথা শুনে তুলি মাহিনকে ডাক দিতে লাগলো। মাহিন পিছনে ঘুরে তাকিয়ে বলল, কিছু বলবেন? খাবার খেয়ে যাও, আর এত লজ্জা পাওয়ার কি আছে। কিসের লজ্জা? ক্ষুধা নাই, তাই চলে যাচ্ছি। তুলি মাহিনের দিকে এগিয়ে গিয়ে বলল, কার ক্ষুধা লাগছে কার লাগে নাই তার মুখ দেখলেই বুঝার ক্ষমতাটা আল্লাহ আমাকে দিয়েছে। তুলির কথা শুনে মাহিন হাসতে লাগলো। সবাই অবাক হয়ে তাকালো। মাহিন হাসতে হাসতে বলল, কারো মুখ দেখে বুঝে ফেলেন কার কি লাগবে, অথচ কেউ নিজের মুখে এত বুঝিয়ে তাও তাকে বোঝাতে পারে নাই, সেই বোঝার চেষ্টা করে নাই। আর আপনি কি না মুখ দেখে বুঝে যান কার ক্ষুধা লাগছে কার লাগে নাই? মাহিনের কথা শুনে তুলি চুপ হয়ে গেল। আবার মাহিনের দিকে তাকিয়ে বলল, হয়তো সেও বুঝে না, বুঝার ভান করছে। সরি, সেই মানুষটার যোগ্য হয়তো সে ছিল না, তাই বুঝে সেই ছেড়ে গেছে। ও আচ্ছা, এইটাও বুঝে গেছে কার কে যোগ্য না। বাহ, খুব ভালো গুণ। এই, তোমাদের মাঝে কি চলছে? কাহিনী কি? তোমরা একে উপরে ফ্রেন্ড ছিলে নাকি? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিলে? মৃদুর কথা শুনে মাহিন তুলি স্বাভাবিক হয়ে বলল, ধুর রাক্ষসী, কি বলেন? উনি আমার ফ্রেন্ড, আমার গার্লফ্রেন্ড কেন উনি হবে? আদিবা 3 পিস পরে বাহিরে এসেছে বলল, সবাই বসো। আর মাহিন, তুমি এত ছটফট করো কেন? আমি খাবো না। মাহিন কথাটা বলে চলে যেতে নিলে তখনই তুলি বলল, আমার কাছে ললিপপ আছে, খাবার খেয়ে ললিপপ খেতে খেতে ভার্সিটি যান। দরকার নাই, আমি কিনে নিব। মাহিন কথাটা বলে চলে যেতে নিবে, সাথে সাথে মৃত মাহিনের কলা ধরে টেনে চেয়ারে বসিয়ে দিয়ে বলল, এত ইগো কেন? থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেব। আদিবা, তুই ওকে খাবার দে। আমি ওদের সবাইকে খাবার দিচ্ছি। আদিপা মাহিনের পাশে বসে হাতের ভিতর হাত শক্ত করে ধরে থাকলো। আরেক হাত দিয়ে খাবার নিয়ে মাহিনের মুখে লোকমা দিতে লাগলো। মাহিন বাধ্য হয়ে খেতে লাগলো। তুলির দিকে তাকাতেই রাগ হতে লাগলো। শাকিল তুলিকে বলল, ইস, আদিবা, তোকে বিয়ে করলে ভালো হইতো। এই, তোর বোন একটু আমাকে ভালোবাসে না? মাহিন ভাগ্যবান। শাকিলের কথা শুনে সবে হেসে উঠল। আদিপা বলল, তুলি বদমাইশকে খাইয়ে দে। তুলি মাহিনের দিকে একবার তাকিয়ে শাকিলের দিকে তাকালো। তুলি বাধ্য হয়ে শাকিলকে খাওয়াই দিতে লাগলো। মাহিনের চোখ বেয়ে কয়েক ফোঁটা পানি পড়তেই সাথে সাথে মুছে ফেলতে লাগলো। সবাই অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে মাহিন, তোমার চোখে পানি কেন? মাহিন নিজেকে স্বাভাবিক করে হাসি মুখে বলল, আপনার মতো বউ পেয়ে সত্যি মনে হচ্ছে ভাগ্যবান। আমি আপনার উপরে এত রাগ দেখাই, অথচ আপনি বারবার আমার
ভালোই চেয়ে গেলেন। আমার সাথে খারাপ ব্যবহার কখনোই করেন নাই। এই যে কত সুন্দর করে খাওয়াই দিচ্ছেন, তাই খুশিতে চোখে পানি এসে গেছে। মাহিনের কথা শুনে আদিবা খুশি হয়ে হেসে দিল। তুলি মাহিনের দিকে তাকিয়ে অনেক কষ্টে চোখের পানি ধরে রাখলো। আদিবা মাহিনের দিকে মিষ্টি করে হেসে বলল, দূর পাগল ছেলে, এইটার জন্য কেউ কান্না করে? তুমি আমার স্বামী, তোমার অধিকার আছে আমার উপর রাগ দেখানোর, আমায় মারার। আবার দিন শেষে সেই তুমিই তো আমায় ভালোবাসবে। সেখানে রাগ ঝগড়া করে কোনো লাভ আছে? মাহিনের কথাটা শুনে খুশি মনে আদিবাকে খাওয়াই দিতে লাগলো। দুজন খাওয়া শেষ হলে আদিবাকে বলল, আচ্ছা, আমরা ভার্সিটিতে যাচ্ছি, তোমরা মিতুর সাথে থাকো, ওর অফিস আজ ছুটি আছে। আদিবা মাহিন বিদায় নিয়ে চলে যেতে লাগলো। মাহিন বাইকে উঠলে আদিবা বলল, ওঠেন, আমি ভার্সিটি কিছু দূর আপনাকে নামিয়ে দেই। না, তুমি যাও, আমি রিক্সা নিয়ে আসছি। মাহিন আর কিছু বলল না। মাহিন একটা রিক্সা ঠিক করে দিয়ে চলে গেল। ভার্সিটিতে ক্লাস শুরু হলে আদিবা ওই ছেলেগুলোকে দিয়ে অনেক কাজ করালো। ওদের অনেকগুলো হোমওয়ার্ক দিল, আর সাথে পড়া ধরে সবার সামনে ভালো মতো অপমান করলো। মাহিন এসব দেখে মিটিমিটি করে হাসলো। ছেলেগুলো মুখ দেখার মতো ছিল। ভার্সিটি ছুটি হয়ে গেলে আদিবা বাসে চলে গেল, আর মাহিন ওর ফ্রেন্ডদের সাথে হোস্টেলে গিয়ে গোসল করে খাবার খেয়ে নেয়। তারপর রেডি হয়ে ওর বন্ধুদের থেকে বিদায় নিয়ে বাইক নিয়ে সোজা আদিবার পাশে গেল। দরজা নক করতেই ওর বোন খুলে দিল। মাইক কি রে পিচ্চি, তুই রেডি হোস নাই? হব। হয়ে গেল। আতিয়ার রুমে চলে গেল। একা বসে থাকতে দেখে ঋতু বলল, রাক্ষস, একা বসে কি করো? ভাবতেছি কি ভাবো? তোমাদের বাসায় এখনো 3টা রুম খালি আছে, ওই 3টা রুম ভাড়া দিবে। কে নেবে ভাড়া শুনছি? একটা ছেলে আর 2টা মেয়ে। হোয়াট, পাগল নাকি? আমার জামাই জানলে আমার অবস্থা খারাপ করে দিবে। তুমি থাকলে এক ব্যাপার, অন্য কোনো পুরুষ মানুষ রাখা যাবে না। আরে আমি তো সেই ছেলে, আর আমার 2 বান্ধবী আছে। আপনার বান্ধবী ওদের চেনে। তুমি থাকো, বাট তোমার ভার্সিটির কাউকে রাখা যাবে না। তোমাদের বিয়ের সম্পর্ক তো কেউ জানে না, পরে ওরা সমস্যা করলে কি হবে ভাবতে পারছো? তাও ঠিক বলছেন। আচ্ছা, আমি তাহলে আপনার বান্ধবীর পাশে রুমে উঠব। রাক্ষসের মাথা গেছে নাকি? তুমি আসলে, আমি আমার রুমে চলে যাব। এখানে দুইজন ছাড়া কেউ নাই জন্য আমি আর আদিবা একসাথে থাকি। সরি, যখন তোমার দুলাভাই আসে তখন আলাদা থাকি, আর চলে গেলে আবার আদিবার রুমে চলে যাই। আচ্ছা, এই বাসা কি আপনার নাকি? আমার আর আদিবা দুজনের মিলে। আপনারা এত টাকা কই পাইলেন? বাবা টাকা দিয়ে করছেন? জি না, আমরা দুই বান্ধবী কলেজ লাইফ থেকে টুকটাক ফিন্যান্সই করতাম। ভার্সিটিতে ওঠার পরে আমরা জব নিয়েছিলাম। কিসের জব? আদিবা ওর আব্বুর কোম্পানিতে, আমি আমার আব্বুর। সেখান থেকে স্যালারি পাইতাম। এইসব গুছিয়েছিলাম। আমরা দুজন যা ইনকাম করতাম সব তো ব্যাংকে চলে যাইতো। আমাদের সব খরচ তো বাড়ি থেকে দিত। তাই নিজেদের টাকা খরচ হতো না। সেই সব টাকা গুছিয়ে রাখতাম, আর ভার্সিটিতে ওঠার পর আমাদের বিয়ে দিয়ে দেয়। পড়াশোনাও করতাম, সংসার সামলানোর চেষ্টা করতাম দুজন। ও আচ্ছা, আদিবার সংসার জীবনের কাহিনী শুনতে চাই। সেই দিন শুনে যা বুঝেছিলাম, ওর স্বামী ভালো ছিল না। তাহলে ওকে পড়তে দিল কেমনে? আদিবার 3 মাস সংসার করছি। ক্লাস করতো না, শুধু আমার থেকে নোটসগুলো নিত। ওর জামাই পছন্দ করতো না দেখে শ্বশুর শাশুড়ির খুব জ্বালাতন করতো। 3 মাস অতিষ্ঠিত করে তোলে। তারপরও আদিবা সব মেনে নিয়ে চলে। যখন তুমি মারার পর তোমার সাথে একবার খারাপ ব্যবহার করতে দেখছো? না। তোমাকে যেভাবে বোঝার চেষ্টা করতো তেমন করতো তার উপরও। ওর জামাই ড্রিঙ্কস করে বাড়িতে এসে শারীরিক নির্যাতন করতো। 3 মাসের মাথায় আদিবার জামাই ড্রিঙ্কস করে বাড়িতে আসতে নিয়েছিল, কার অ্যাক্সিডেন্ট করে মারা যায়। ও আচ্ছা। আদিবা অনেক ভেঙে পড়েছিল। পরে আমি অনেক বুঝিয়ে পড়াশোনার ভেতরে নিয়ে চলে আসি। তারপর আস্তে আস্তে স্বাভাবিক হলো। আমাদের ভার্সিটির লাইফটাও শেষ হয়ে গেল। তারপর জব হলো, দুজন জব, সব টাকা, আগের টাকা, তারপর লোন নিয়ে এই বাড়িটা কিনেছিলাম। কারণ মেয়েদের নিজের কোনো বাড়ি থাকে না।
এই কাজে আমার স্বামী আমাদের সাপোর্ট করে, তাই এত দূর এগিয়ে আসতে পারি। ও আচ্ছা। একা বসে থাকতে দেখে মিতু বলল। মিতু আর কিছু বলতে যাবে তখনই সবাই রেডি হয়ে বসের ঘরে আসলো। মাহিন পিছনে তাকিয়ে আদিবার দিকে তাকিয়ে হাঁ হয়ে গেল। মাহিনকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আদিবা লজ্জা পেয়ে গেল। মাহিন উঠে গিয়ে বলল। আপনি এভাবে যেতে পারবেন না। মাহিনের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। আদিবা ভুরু কুচকে বলল। আমাকে ভালো লাগছে না। আপনাকে সবসময় ভালোই লাগে, আর এখন সাজছেন, তাহলে নিজেই ভেবে দেখেন আপনাকে কেমন লাগতে পারে। তাহলে এইভাবে যেতে না করছো কেন? আমি চাই না আমার ব্যক্তিগত চাঁদকে অন্য কেউ এভাবে দেখুক। মাহিনের কথা শুনে মিতু আদিয়া মিটিমিটি হাসতে লাগলো। আদিবা ভেবাচাকা খেয়ে গেল। তুলি আদিবাকে বলল। আপু, মাস্ক পরে আসো, না হইলে ক্যাচাল করবে। আমি চাই না কোথাও যাওয়ার সময় কেউ ঝামেলা করুক। আচ্ছা, তোমরা অপেক্ষা করো, আমি মাস্ক পরে আসছি। আদিবা রুমের ভিতরে গিয়ে মাস্ক পরে আসলো। শাকিল বলল। মাহিন এমনটাই করে ঠিক করলেও এত সুন্দর করে সেজেছে, আর তুমি সেটা মাস্ক পরিয়ে ঢেকে দিলে। আচ্ছা আদিবা, বলেন তো, আমি আপনাকে দেখলে বা আমি প্রশংসা করলে আপনার ভালো লাগবে না, কি পরপুরুষ আপনার দিকে লোভনীয়ভাবে তাকাবে, প্রশংসা করবে, ওইটা আপনার ভালো লাগবে? অবশ্যই তোমার তাই ভালো লাগবে। তাহলে আপনি কি রাগ করছেন আমি আপনাকে মাস্ক পরতে বলে? না, চলো তোমরা। মাইন কথাটা বলে শীষ বাজাতে বাজাতে যেতে লাগলো। বাইক বাহিরে নিয়ে পড়লো। আপনি বাইকে বসবেন নাকি? আতিয়া, তুই আসবি? না, তুই ভাবিকে নিয়ে যা, আর আমরা একটা গাড়িতে করে আসি। মাহিন, সবাই হাউস ভাড়া করে গেলে মজা হতো না? এভাবে তোমরা দুজন বাইকে আর আমরা একটা গাড়িতে। মাইন কথাটা ভাবতে লাগলো। তখনই মাহিনের কিছু ফ্রেন্ড এসে বাইক থামিয়ে আদিবাকে সালাম দিয়ে মাহিনকে বলল। কি এ শালা, তুই এখানে কি করস? ক্লাবে যাবি না? আজকে কিন্তু ওরা সবাই আসবে। না রে, আমি যেতে পারবো না। রাতে কয়টায় যে ফিরবো ঠিক নাই। আন্টিকে বলিস আমার জন্য খাবার না রাখতে। আর এই হাসান, তুই আমার বাইকটা নিয়ে হোস্টেলে রেখে দিস তো। মাহিন বাইকের চাবিটা হাসানের কাছে দিলে ওরা বন্ধুরা বলে উঠল। তুই আবার কোথায় যাবি? আরে, এটা তো ভাবি। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? হাসানের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। তুলি বলে উঠল। আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? সবাই অবাক হয়ে তাকালে হাসান বলে। ও আচ্ছা, শালা, আপু এসেছে বললে পারতি। এই চল, এই মাহিনকে আর পাওয়া যাবে না। আর আপু কবে এসেছেন আমাকে একবার বলতে পারতেন। আপনি কি জানেন না আমি মাহিনের সাথে এখানে থাকি? জানতাম, অত খেয়াল ছিল না। গতকাল রাতে এসেছি। তুলিকে হাসান বলে। আপু কোনো দরকার হলে আমাকে কল দিন, আমি চলে আসব। আর বদমাইশের সাথে ঘুরতে যাচ্ছেন, যান। আর একটা জিনিস দেখে ভালো লাগলো, আপনি মাহিনকে আরেকটা সুযোগ দিয়েছেন। হাসান আর কিছু বলতে যাবে, সাথে সাথেই মাহিন বলল। এই শালা চুপ কর, আগে দুলাভাইয়ের সাথে পরিচয় হয়ে নেয়। এইটা আমাদের প্রাণপ্রিয় আপুর বর শাকিল দুলাভাই। মাহিনের কথা শুনে হাসান অবাক দৃষ্টিতে তুলি মাহিনের দিকে তাকালো। হাসান বলে উঠল। কি যাতা বলিস আপু, এসব কি বলছে? কার পর এটা? কি যাতা বলবি? তুলি আমার স্ত্রী, ওর স্বামী। শাকিলের কথা শুনে হাসান বলে। ও আচ্ছা, আসসালামু আলাইকুম তুলা ভাই। মাহিন, তুই আমার সাথে হোস্টেলে চল। এখানে থাকার মানে কি? তুই কি এদের ঘুরতে নিয়ে যাবি নাকি? ফাজলামি বাদ দে, আমার রাগ উঠে যাচ্ছে। তাড়াতাড়ি বাইকে করে চল। ওদের মতো ওরা থাক, তুই ওদের মাঝে কি করস? আদিবা হাসানের দিকে তাকিয়ে বলল। হাসান, বেয়াদবি করছো কেন? হাসান বলল, সরি ম্যাম। মাহিন চল বলছি। হাসানের কথা শুনে মাহিন বলল। বদমাইশ, পাশের জনকে দেখ, তোর বোন দাঁড়িয়ে আছে। হাসান পিছনের দিকে তাকিয়ে দেখে আতিয়া দুই হাত কোমরে দিয়ে রাগি লুক নিয়ে তাকিয়ে আছে। হাসান তাড়াতাড়ি বাইক থেকে নেমে সামনের দোকান থেকে চকলেট চিপস কিনে এনেছে। আতিয়াকে দিয়ে কান ধরে বলল, সরি পিচ্ছি, আমি তোকে দেখি নাই। আসলে তুরিকে দেখে খেয়াল করি নাই। এইগুলো নিয়ে ক্ষমা করে বল। তোমার সাথে কথা আর নাই, তুমি যাও। তোমার চকলেট চিপস ও নিব না। তোমার তো আমার দিকে তাকানোর সময় নাই। এইগুলো নিয়ে ক্ষমা কর বোন। হাসান আতিয়াকে বোঝাতে লাগলো। আতিয়ার রাগ কমলে হাসান বলে। আচ্ছা মাহিন, বনুকে নিয়ে ঘুরে আয়। আর বনু কোথায় থাকছে আমার আগে কেন বলস নাই? আমি হোটেল বুক করতাম। সমস্যা নাই, তুই যা বাইকটা নিয়ে। হাসান বাইক নিয়ে চলে গেল।
মাহিন ফোন করে 1 টাকার রিজার্ভ করলো। 5 মিনিটের ভিতরে চলে আসলো। সবাই উঠে পড়লো। আতিয়া মাহিনকে বলল, ভাইয়া, তুমি হাসান ভাইয়াকে বলো নাই ভাবি তোমার বউ? কাউকে বলি নাই। বলে কেউ যদি জেনে যায় তাহলে তোর ভাবিকে আর আমাকে নিয়ে সবাই হাসাহাসি করবে। আর পরীক্ষায় ভালো রেজাল্ট করলেও বলবে ম্যামের হাত আছে। আর আরো অনেক সমস্যা আছে। ও আচ্ছা। এইটা জিনিস বুঝতে পারলাম না। তুলি, তুমি মাহিনকে কি সুযোগ দিতে? ওই ছেলেটাকে কি বললো ওইটা? আর তোমরা যদি একই ক্লাসে হয়ে থাকো, ওই কেন তোমাকে আপু বললো? হাসান অনেক ভালো ছেলে, তাই মেয়েদের সম্মান করে আপু বলে। এমন ছেলে জীবনেও দেখি নাই। সবাই টুকটাক কথা বলতে বলতে যেতে লাগলো। মাহিন জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে ভাবতে লাগলো। আজ তোমার আমার পাশে থাকার কথা ছিল, আর সেখানে তুমি আজ অন্য কারো পাশে। তুলি, তুমি কি আমায় সত্যি কোনোদিন ভালোবাসো নাই? কিভাবে পারলে আমাকে এভাবে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে? মাহিন কথাগুলো ভাবছিল। নিজের অজান্তেই চোখে পানি চলে আসলো। সাথে সাথেই চোখ মুছে নিল। মাহিনরা সবাই মিলে মধুটিনা ঘুরতে গেল। ঘোরাঘুরি, ছবি ওঠালো। খাবার খেয়ে রাত 1টার দিকে বাসে চলে আসলো। মাহিন হোস্টেলে যেতে পারলো না। আজকে রাত মাহিন আদিবার সাথে থাকতে হলো। আদিবা মাহিনের বুকে শুয়ে আছে। মাহিন আস্তে আস্তে আদিবাকে বালিশে মাথা রেখে বসার ঘরে গিয়ে পানি খেতে লাগলো। সোফায় বসে চোখ বন্ধ করে আদশা হয়ে বসে থাকলো। হঠাৎ কেউ বলে উঠল, কে? মাহিন চোখ খুলে পড়ল। আমি? ঘুমাও নাই? আপনি ঘুমান নাই কেন? ঘুমাচ্ছে না? মাথা ব্যথা করছে। আপনার স্বামীকে বলেন গা মাথা টিপে দিতে। ও ঘুমিয়েছে? ও, মাহিন, তোমার সাথে কিছু কথা আছে, শুনবে নাকি ঘুমাতে যাবে? আমার মনে হয় না কোনো কথা থাকতে পারে। মাহিন, আমি তোমাকে এই কথাগুলো যদি না বলি তাহলে তিলে তিলে মারা যাব। আমি আর এই কথাগুলো নিজের ভিতরে রাখতে পারছি না। ওকে বলেন কি বলবেন। মাহিন, তুমি বিশ্বাস করবে আমি তোমাকে ভালোবাসি? জানি না। মাহিন, আমি তোমাকে ভালোবাসি, এটা সত্যি। তেমন আমি তোমাকে ধোঁকা দিতে চাই না। মাহিন, আমি প্রেগনেন্ট। মাহিন তুলির কথা শুনে চমকে গেল। অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, কি বলছো? কিভাবে প্রেগনেন্ট হতে পারো? তোমার বিয়ে তো আমাদের সাথে হইল, শুধু আগে কাবিন করার ছিল। বাট তাও তো বাবু হওয়ার কথা না। মাহিন, আমি ভেবেছিলাম তোমাকে আমি পবিত্র সতীত্বটা একটা শরীর দেব, কিন্তু আমি আমার সতীত্ব হারিয়ে ফেলি নিজের দোষে। মাহিন, তোমার মনে আছে আমাদের বাড়িতে একটা বড় পার্টি দিয়েছিল? শাকিল একটা প্রজেক্টে অনেক ভালোভাবে সামলিয়েছিল, আর সফলতা পাওয়ার পার্টি আয়োজন করা হয়েছিল। মাহিন বলল, হ্যাঁ মনে আছে তো, কি হয়েছে? সেদিন সবাই অনেক নেশা করেছিলাম। কে কোথায় শুয়েছে কারো কোনো হুঁশ ছিল না। সবাই নেশা অবস্থায় ছিলাম। আর সেদিন আমি আর শাকিল অনেক বেশি নেশা করেছিলাম। তোমার সাথে ঝগড়া হয়েছিল, অনেক রাগ হয়েছিল। জিদ করে নেশা করি। পরে আমি ভুল করে শাকিলের রুমে চলে যাই। শাকিলকে আমি তোমাকে ভেবে ক্ষমা চাইতে থাকি, আর তোমাকে ভেবে আমি ওর সাথে। শাকিল জানে আমি ওকে ভালোবাসি। ওই আমাকে অনেক আগে থেকে ভালোবাসতো। সেই দিন রাতে আমি তোমাকে ভেবে ওকে আই লাভ ইউ বললে, ও সেটাই ভেবে নেয় আমি ওকে বলেছি। তুলি কথাগুলো বলে কান্না করতে লাগলো। মাহিন যেন এক প্রকার থমকে গেল। মাহিনের হাত পা যেন নড়ছে না। তুলি কান্না করতে করতে বলল, আমাদের ঘুষ যখন আছে, তখন দেখি আমরা দুজনেই এই অবস্থায়, বিছানায় রক্ত। দুইজনেই অনেক ভয় পেয়ে যাই। শাকিল অনেক ক্ষমা চাইতে লাগে, কিন্তু আমি কান্না করতে করতে অনেক মারি। বাট পরে সব মনে পড়লো, সব দোষ আমার ছিল। সেই দিন এর পর থেকে আমি তোমার সামনে যেতে পারছিলাম না। আমি কোন মুখ নিয়ে তোমার সামনে যেতাম বলো? আমি তোমাকে ভালোবাসি তাই বলে তুমি আমাকে একবার বলতে পারতে আমি তোমার শরীরের থেকে তোমায় ভালোবাসি। আমি তোমাকে বারবার সুযোগ দিতে বলছি, তুমি দেও নাই। উল্টা আমাকে সরিয়ে দিয়েছো। এমনকি ব্রেকআপ করে সবকিছু থেকে ব্লক করলে। আমাকে কসম দিলে। তুলি, একবার কি আমাকে বলতে পারতে না? কিভাবে বলতাম? আমি তোমার জিনিস অন্য কাউকে দিয়ে দিয়েছি? সেখানে কোন হিসাবে আমি তোমার সামনে দাঁড়াতাম? তারপর ডাক্তারের কাছে শুনতে পারি আমি প্রেগনেন্ট। যেখানে আমি কিভাবে তোমার কাছে যেতাম বলো? তাই আমি আর উপায় না পেয়ে তোমার সাথে ব্রেকআপ করে নিই। বাড়িতে জানাজানি হয়ে গেলে শাকিল ভাইয়া নিজের দোষ দেয়। পরে আমাদের বিয়ে হয়ে যায়। মাহিনের চোখ দিয়ে পানি পড়ছে। তুলি মাহিনের
পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আমাকে তুমি ক্ষমা করে দিও। আমি তোমার এই ভালোবাসা পাওয়ার যোগ্য ছিলাম না। প্লিজ আমাকে ক্ষমা করে আমার আপুকে নিয়ে সুখে থাকো। আমার আপু অনেক ভালো, মনের মানুষ। প্লিজ মাহিন, আমার রাগ আমার বোনের উপর খাটায় না। মাহিনের চোখ দিয়ে অনবরত পানি পড়তে লাগলো। হঠাৎ করে লাইট জ্বলে উঠলে দুজন ভয় পেয়ে যায়। মিতুকে দেখে তুলি কিছু বলতে যাবে, মিতু বলে উঠল, ভয় পাওয়ার দরকার নাই। আমি আগেই সন্দেহ করেছিলাম তোমাদের মাঝে কোনো সম্পর্ক আছে। আজকে সব শুনে ফেললাম। প্লিজ আপু, তুমি আপু আর সাকিলকে কিছু বলো না। আপু, তোমার পায়ে ধরি। তুলি, আমাকে তুই এত খারাপ ভাবস? আমি ছোট বোনের বেস্ট ফ্রেন্ডের সংসার ভেঙে দেব? আপু, প্রমিস করো এই কথা আর কাউকে বলবে না। আচ্ছা, করলাম। যা তুই রুমে। তুলি চোখ মুছে রুমে চলে গেল। মাহিন এখনো সোফায় বসে চোখের পানি ফেলছে। মিতু আস্তে করে মাহিনের পাশে বসে বলে, আমি জানি তোমার অনেক কষ্ট হচ্ছে। আমাকে ক্ষমা করে দিও। আমি বুঝতে পারি নাই তোমার মনে এত কষ্ট আছে। কিন্তু মাহিন, তুমি তুলির উপর রাগ করে আদিবাকে কষ্ট দিতে পারো না। আদিবা সরল সোজা একটা মেয়ে। ওকে তুমি ঠকাইও না। ওকে ভালোবেসে দেখো, তুমি কখনোই ঠকবে না। মৃত্যুর আগ পর্যন্ত দেখবে ওই তোমার পাশে থাকবে। যাকে নিজের থেকে বেশি ভালোবাসলাম সেই মানুষটাই আমাকে বুঝলো না। তার মন কত চললো একবার তো বলতে পারতো। আমি কাউকে সরিয়ে দিতাম। আমি কি চাই সেটাই ওই জানে না। মাহিন কথাগুলো বলে কান্না করতে লাগলো। মিতু মাহিনকে কান্না করতে দেখে ওর অনেক খারাপ লাগলো। মাহিনকে কি বলে সান্ত্বনা দিবে বুঝতে পারছে না। আজানের ধ্বনি বেজে উঠলে মিতু বলল, মাহিন, এখন যাও। আদিবার উঠার সময় হয়ে গেছে। আর নামাজ পড়ো, মনে কিছুটা হইলেও শান্তি পাবে। মাহিন কিছু না বলে রুমে চলে গেল। চোখ মুছে আদিবার পাশে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর আদিবার ঘুম ভেঙে গেল। আদিবা ঘড়ির টাইম দেখে আদিবা মাহিনকে হালকা করে ধাক্কা দিয়ে ডাক দিতে লাগলো। মাহিন ঘুমানোর ভান করে বলল, উফ, ঘুমাতে দেন। মাহিন, পরে ঘুমাও, নামাজটা পড়ে নাও, তারপর যত ইচ্ছে ঘুমাও। মাহিন চোখ ডলতে ডলতে উঠে বসলো। আদিবা খাট থেকে নেমে লাইট জ্বালিয়ে দিল। মাহিনের দিকে তাকিয়ে বলল, তোমার দেখি একদম কাঁচা ঘুম ভেঙে গেছে, চোখ লাল হয়ে গেছে। সরি গো, নামাজটা পড়ে নাও, তারপর শান্তি মতো ঘুমাবে। ওকে? মাহিন খাট থেকে নেমে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে অজু করে খাটে বসলো। আদিবা ফ্রেশ হয়ে অজু করে এসেছে। দুজন একসাথে নামাজ পড়তে লাগলো। নামাজ পড়া শেষ হলে আদিবা মাহিন জায়নামাজ থেকে উঠে পড়লো। আদিবা মাহিনের বুকে সূরা পড়ে 3 বার থুতু দিয়ে বলল, যাও এখন ঘুমাও। আদিবা কথাটা বলে পিছনে ঘুরে এক পা ফেলতেই সাথে সাথে মাহিন আদিবাকে পিছন থেকে জড়িয়ে ধরলো। আদিবা অবাক হয়ে গেল। আদিবা সামনের দিকে ঘুরে বলল, মাহিন, তুমি ঠিক আছো? আপনি কিছুক্ষণ আমার সাথে একটু থাকবেন? আমি আপনার কোলে শুয়ে থাকতে চাই। রান্না করতে হবে যে। বেশিক্ষণ নাই, ধরেন 10 মিনিট দিলে হবে। আদিবা মাহিনের কথা মতো রাজি হলে মাহিন আদিবাকে কোলে তুলে খাটে আদর্শভাবে বসিয়ে দিয়ে ওই খাটে উঠে ছোট বাচ্চাদের মতো গুটিসুটি হয়ে আদিবার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল। আদিবা মাহিনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, মাহিন, তোমার কি হয়েছে? এমন করছো কেন? আমার দ্বারা তুমি কি কষ্ট পেয়েছো? না, আপনার দ্বারা কখনোই কেউ কষ্ট পেতে পারে না। আপনি এত ভালো কেন? কই আমি ভালো? আচ্ছা, একটা কথা বলবো। বলো। যদি কখনো জানেন আমি অন্য কাউকে ভালোবাসি, তখন কি আমাকে আপনি ছেড়ে যাবেন? আদিবা মাহিনের কথা শুনে থমকে গেল। আদিবা কিছুক্ষণ চুপ থেকে বলল, মাহিন, তুমি যদি আগে কাউকে ভালোবেসে থাকো বা তার কাছে চলে যেতে চাও, তাহলে আমি তোমাকে ছেড়ে দিতে পারবো না। তোমার গার্লফ্রেন্ড থেকে আমার অধিকার তোমার উপরে বেশি। আমি তোমার স্ত্রী হয়ে কখনোই আমি তোমাকে অন্য কারোর হাতে তুলে দিতে পারবো না। আর যদি দেখি না তুমি তাকে ছাড়া থাকতে পারবে না, তাহলে আমি একটা কাজ করতে পারি। আদিবা কতটুকু বলে গলায় লেগে আসতে লাগলো। চোখের পানিটুকু টলমল করতে লাগলো। মাহিনকে চুপ থাকতে দেখে বলল, কি কাজ করতে পারেন? আদিবা অনেক কষ্টে বলল, ছেলেদের 4টা বিয়ে করার জায়েজ আছে, আর আদর্শ স্ত্রীদের উচিত তার স্বামীর যদি ক্ষমতা থাকে 4টা বউকে সমান চোখে দেখা, ভালোবাসার দায়িত্ব নিতে পারবে, তাহলে বিয়ে করিয়ে দেওয়া উচিত। তেমন আমি তোমায় বিয়ে করিয়ে দেব। কথাটা বলে কান্না করতে লাগলো। শাড়ির আঁচল দিয়ে মুখ চেপে মাহিন আদিবার কোল থেকে উঠে অসহায় চোখে বলল,
বাঙালি মেয়েরা সবকিছুর ভাগ দিতে পারে, আর সেইখানে আপনি আমাকে বিয়ে করাতে চাচ্ছেন? আদিবা চোখ মুছে নিজেকে স্বাভাবিক করে হাসি মুখে বলল, জানো মাহিন, আমার না ছোটবেলায় যখন বড়দের বিয়ে দেখতাম আমার খুব ইচ্ছে হতো বউ সাজতে। আমি শুধু ভাবতাম আমার যদি বিয়ে হয় তাহলে আমার আম্মুর মতো একজন আদর্শ বউ হব। স্বামী তার পরিবারদের নিয়ে সুখে শান্তিতে সংসার করব। স্বামী যা বলবে তাই করব। একজন ভালো স্ত্রী হব। কখনোই কাউকে কষ্ট দিব না। সেই কথা মতো আমি সেইভাবেই চলার চেষ্টা করছি, কিন্তু আমার কপালে সুখ বলতে কিছুই নাই। কথাটা বলে কিছুক্ষণ থেকে বলল, কল্পনায় যেমন ভেবেছি, আসলে বাস্তব আর কল্পনাটা অনেক পার্থক্য। কল্পনা করতে যতটা সহজ, তার থেকে দ্বিগুণ বাস্তবতাটা কঠিন। প্রথম স্বামী শ্বশুরবাড়ির কারোর কাছে ভালো হতে পারি নাই, সব সহ্য করে থেকেছি, কিন্তু ৩ মাসের মাথায় স্বামী মারা গেল। সেই যেমনই হোক, আমার স্বামী তো ছিল। তার মৃত্যুর শোক কাটতে না কাটতেই আস্তে আস্তে লাইফটা গুছিয়ে নিয়েছি। হুট করে তোমার সাথে আমার বিয়ে দিয়ে দিল। বাবা মাকে কিছু বলার সাহস পাই নাই, কারণ বাবা মা যা করে সন্তানের ভালোর জন্যই করে। কিন্তু আমার এমন কপাল, তুমিও আমাকে মেনে নিতে পারলে না, আমাকে সহ্য করতে পারলে না। এতেও আমার আফসোস নেই। আদিবা কথাগুলো বলে রুকে কেঁদে উঠল, কান্না কণ্ঠে বলল, মাহিন, তুমি কাউকে যদি ভালোবেসে থাকো তাহলে তাকে বলে দিও আমি তোমার স্ত্রী। আমি তোমাদের মাঝে বাধা হয়ে দাঁড়াবো না, কিন্তু তোমার স্ত্রী হয়ে সারাটা জীবন কাটিয়ে দিতে চাই। কারণ আমি চাই না আর আমার বাবা মা আমার জন্য মানুষের কাছে অপমানিত হোক। মানুষের কথা যে কতটা তীরের মতো আঘাত করে, যে সমাজের আত্মীয় স্বজনদের মুখোমুখি হয়েছে, সেই জানে কতটা কষ্ট সহ্য করতে হয়। মাহিন আদিবার কথা শুনে শক্ত করে আদিবাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আদিবা, আমি অন্য কাউকে ভালোবাসি ঠিক, কিন্তু আমি আপনাকে নিয়ে নতুন করে জীবন শুরু করতে চাই। আমার লাইফে আপনি ছাড়া আর কাউকে চাই না। আপনি কি আমাকে শেষবারের মতো ভরসা করবেন? মাহিনের কথা শুনে আদিবা হুড়হুড় করে কান্না শুরু করে দিল। আদিবার কান্নার শব্দ বাহিরে গেলে সবাই বাহির থেকে ডাকাডাকি করতে লাগলো। মাহিন দরজা খুলে দিলে সাথে সাথে তুলি মাহিনের গালে ঠাস ঠাস করে থাপ্পড় দিয়ে বলল, তুই আমার বোনের সাথে কি করছিস? আমি তোকে সব সত্যি বলার পর তুই আমার বোনের উপর অত্যাচার করার সাহস কোথা থেকে পেলি? হ্যাঁ, তুই কি আসলেই সাইকো নাকি? তুই ভালো কবে হবি বলতো? প্লিজ সাইকোদের মতন ব্যবহার বন্ধ কর। আমি বলছি তো, আমি তোকে। তুলি আর কিছু বলতে যাবে, সাথে সাথে মাহিন তুলির মুখে হাত দিয়ে চুপ করে দিয়ে বলল, প্লিজ চুপ কর, না বলে চিৎকার করো না। আমি তোমার বোনের উপর অত্যাচার করছি না। আর প্লিজ তোমরা যাও, স্বামী স্ত্রীর ভিতরে না ঢুকলে খুশি হব। আদিবা, কি হয়েছে? কেন এভাবে কান্না করছিস? আদিবা চোখ মুছে বলল, কিছু হয় নাই, প্লিজ তোরা একটু যা, আমাকে একা থাকতে দে। মিতু আর কিছু বলল না। মাহিন বাদে সবাইকে নিয়ে বাইরে চলে গেল। মাহিন আদিবার পাশে বসে আদিবার চোখের পানিগুলো ঠোঁট দিয়ে চুষে নিতে লাগলো। মাহিনের স্পর্শ পেয়ে চোখ বন্ধ করে ফেলল। মাহিন আস্তে আস্তে আদিবার মাথার পিছনে ধরে ঠোঁটের সাথে ঠোঁট বসিয়ে দিল। 3 মিনিট পর ছেড়ে দিয়ে দুজন জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো। মাহিন আদিবাকে কোলে তুলে নিয়ে বলল, আমার বউটাকে কান্না করাইছি, তাই শাস্তি পাওয়া উচিত আমার। বউকে কোলে করে 1 সেকেন্ড কোলে করে রাখবো, এক পায়ে দাঁড়িয়ে। মাহিনের কথা শুনে আদিবার ফিক করে হেসে দিল। আদিবার হাসি দেখে মাহিনও হেসে দিল। হাসি মুখে বলল, যাক, বউ হাসি দিয়েছে। আচ্ছা, আমাকে হোস্টেলে যেতে হবে, ভার্সিটিতে তো যেতে হবে। থাকো। তুমি এখানে থাকবে না। না, বুঝতে পারছো সমস্যা আছে, বাট হ্যাঁ, তুমি আবার ভেবো না তুমি আমার ম্যামের জন্য তোমাকে সবার সামনে বউ পরিচয় দিতে লজ্জা পাচ্ছি। সেইটা একদম ভুল ধারণা হবে। প্রথমে এই ধারণা ছিল, গতকালের তোমার কথা শুনে মনে হইল না তুমি ঠিক করছো। আমার বরটার অনেক বুদ্ধি। মাহিন আদিবার কপালে চুমু দিয়ে বলল। আমি তাহলে আসছি। মাহিন আদিবার থেকে বিদায় নিয়ে চলে গেল। আদিবা বাইরে বের হলে কেউ আর কিছু জিজ্ঞেস করলো না। আদিবা রান্নাঘরে গিয়ে রান্নার কাজে সাহায্য করলো। আর এদিকে মাহিন হোস্টেলে গিয়ে গোসল করে ভার্সিটি যাওয়ার জন্য রেডি হয়ে ফ্রেন্ডদের সাথে খাবার খেয়ে সবাই একসাথে বের হইল। ভার্সিটিতে গিয়ে মাঠে বসে আড্ডা দিতে লাগলো। আদিবাকে আসতে দেখে মাহিন সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। আদিবাকে সবাই সালাম দিল। আদিবা মিষ্টি করে হাসি দিলে মাহিন চোখ মেরে অন্যদিকে তাকিয়ে থাকে। আদিবা মিটিমিটি করে হেসে চলে গেল। ক্লাস শুরু হলে মাহিনরা সবাই ক্লাস করতে চলে গেল। লাস্ট ক্লাসে আদিবা আসলে মাহিন গালে হাত দিয়ে আদিবার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আদিবা তাকালে মাহিন চোখ টিপ মারত।
আদিবা অনেক কষ্টে নিজের হাসি থামিয়ে ক্লাসে মনোযোগ দিতে লাগলো। ক্লাস শেষ হয়ে গেলে মাহিন বের হয়ে বাইক নিয়ে সোজা আদিবার বাসে চলে গেল। মৃত মাহিনকে দেখে বলল, আরে মাহিন, তুমি কি ব্যাপার আজকে ভার্সিটি থেকে সোজা এই বাসায়? কি আর করব, আপনার মতো বড় বোনের হাতের রান্না খাওয়ার জন্য মনটা আনচান আনচান করছে, তাই চলে আসলাম। তাই নাকি? পান তো ভালোই দাও। যাও ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিই। না, আপনার বান্ধবী আসুক, একসাথে খাবো। বাব্বা, এবার বুঝলাম কেন এসেছেন আপনি। আমার রান্না বউয়ের টানে এসেছেন। মাহিন মাথা চুল হালকা করে ধরে লজ্জা মাখা মুখে বলল। না মানে, বুঝেছি, যান। মাহিন আদিবার রুমে চলে গেল। ফ্রেশ হয়ে খাটের উপর পা ঝুলিয়ে শুয়ে পড়ল। আদিবা রুমের ভিতর ঢুকতেই দেখে মাহিন পা ঝুলে শুয়ে চোখ বন্ধ করে আছে। আদিবা কাছে গিয়ে বুকে হাত দিতেই সাথে সাথে মাহিন শক্ত করে জড়িয়ে ধরে বুকের উপর ফেলে দিলে আদিবা হেসে দিয়ে পড়ল। ওরে দুষ্টু, ঘুমাও না। আদিবাকে নিচে ফেলে বুকের উপর নাক বুঝিয়ে দিয়ে পড়ল। বউটার শরীর ঘ্রাণ যেন পাগল করে দিচ্ছে। ইচ্ছে করছে এখনই বউটাকে আদর করি। ওরে দুষ্টু ছেলে, উঠো, ফ্রেশ হয়ে নাও। ক্যান্টিনে সারা দিন কি খাও ওই সব? হ্যাঁ, গ্যাস্ট্রিকের সমস্যা হবে তো। তুমি চাইলে তো পারো, টিফিনের দিকে আমার কাছে এসে একটু আমাকে এটা খেতে দিলেই তো পারো। মাহিনের কথা শুনে আদিবা লজ্জা পেয়ে ঠোঁটের কাছ থেকে হাত সরিয়ে দিয়ে বলল। ফাজিল একটা, অনেক দুষ্টু হয়ে গেছো। মাহিন কিছু বলতে যাবে, তখনই তুলি দরজা খুলে আসতেই দুজনকে এভাবে দেখে পড়ল। সরি আমি বুঝতে পারি নাই। মাহিন তাড়াতাড়ি করে আদিবার উপর থেকে উঠে পড়ল। মাহিন তুলিকে দেখে বের হয়ে গেল। আদিবা লজ্জা পেয়ে পড়ল। কিছু বলবি? আপু, খাবার খেতে ডাকলো মিতু আপু। আচ্ছা তুই যা, আমি আসছি। আর তোরা কি খাইছস? হ্যাঁ। তুলি চলে গেল। তুলির চোখে পানি পড়তেই তুলি চোখ বন্ধ করে ফেলো, চোখ মুছে ফেলো, আর মুখে হাসি রেখা টেনে মনে মনে ভাবলো। কষ্ট কেন পাচ্ছিস? অতীত ভুলে যা। স্বামী আসল বয়ফ্রেন্ডকে ভেবে স্বামীকে ঠকাস না। ওইসব ভুলে যা, ওই ভালোই থাক, তুই তোর মতন ভালো থাক। তুলি কথাগুলো বলে চলে গেল। মাহিন সোফায় বসে শাকিলের সাথে বসে টিভি দেখছে। আদিবা ড্রেস পরিবর্তন করে এসেছে। সবাইকে জিজ্ঞেস করলো দুপুরে খাবার খাইছিল কিনা। সবাই আদিবা মাহিনকে খেতে বলল। মাহিন আদিবা টেবিলে বসলো। আদিবা খাবার নিয়ে মাহিনকে বলল। এক প্লেটে ভাত নাও। সবাই ভুরু কুচকে তাকিয়ে বলল। তুমি? বাব্বা, আপনি থেকে তুমিতে চলে গেছে। মৃত্যুর কথা শুনে সবাই হেসে দিল, শুধু তুলি মুচকি হাসি দিল। মাহিন ভুরু কুচকে বলল। আমার বউ, আমি তাকে তুমি বলবো না তো আপনি আপনি বলবো নাকি? ভাইয়া, তুমি না আগে ভাবিকে আপনি আপনি করছো? আমি কি জানতাম বউকে তুমি বললে ভালো লাগে? যাই হোক, খাইতে দাও তো। মাহিন খাবারের প্লেট নিয়ে আদিবাকে খাওয়াই দিতে লাগলো আর নিজেও খেতে লাগলো। খাওয়া শেষ হলে মাহিন হাত ধুয়ে সোফায় বসলো, সবার সাথে গল্প করতে লাগলো। 8টা বাজলে মাহিনের ফোন বাজতে লাগলো। মাহিন বারবার কেটে দিলে আদিবা বলল। তো কে কল দেয়? তানিয়ার সাথী ওরা আবার কল দেয় কেন? ক্লাবে যাওয়ার জন্য কল দিচ্ছে। ও আচ্ছা, একটা কথা বলো, তোমাদের ক্লাবে আসলে চলে কি বলো তো? মাহিন ঢোক গিলে তোতলাতে তোতলাতে বলল। তোতলাচ্ছ কেন? না মানে, আচ্ছা শোন, আমি যাই। আতিয়া, আগামীকাল আমাদের ছুটি আছে। আগামীকাল সারাদিন ঘোরা যাবে। আচ্ছা, এই তুমি ওখানে গিয়ে আমাকে ভিডিও কল দিবে। কি বলো, তোমাকে দেখলে ওরা কি ভাববে? ক্যামেরা অফ রাখবো, তুমি শুধু আমাকে দেখাবে। মাহিন ঘুমু ঘুমু চোখে আদিবার কাঁধে মাথা দিয়ে বলল। আমার অনেক ঘুম পাচ্ছে, কোথাও যাব না। মাহিনের কথা শুনে সবাই ভুরু কুচকে তাকালে মিতু বলে উঠল। নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। না, কোনো গন্ডগোল নাই, ঘুম পাচ্ছে আমার। এখানে আমি কি করব? এতক্ষণ কোনো ঘুম ছিল না, এখন হুট করে কোথা থেকে আসলো? আরে সন্দেহ মতো কিছুই নাই, শাকিল ভাই আমার সাথে যাবেন নাকি? আমি? এখানে সারাদিন মেয়েদের মাঝে থাকতে কি ভালো লাগে নাকি? চলেন আড্ডা দিয়ে আসি। মাহিন শাকিলের কানে কানে কিছু বলে শাকিল বলল। না না, ভাই যাব না। আরে চলেন। আদিবা, এইসব পছন্দ করি না। তুমি যাও না তো। কি বললো রে তোকে? না, কিছু না। মাহিন, যাও না তো। বউ, আমাদের ক্লাবে একটা পার্টি আছে, গান বাজনা নাচ এইসব হবে। ও আচ্ছা, এই কাহিনী। আপনাকে যেতে হবে না, চুপচাপ রুমে গিয়ে ঘুমান, ফালতু ছেলে একটা, মার দিব। আরে বকা কেন দিচ্ছ? ঠিক করে হেসে দিয়ে বলল। হি হি। মাহিন, তুমি এত লুচ্চা কেমনে হইলে? আমি মোটেও লুচ্ছা না। বউ, একটু যাই, একটু অনুমতি দিলে কি হয়?
যাওগা। আদিবা রাগ করে কথাগুলো বলে রুমে চলে গেল। মাহিন ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। শাকিল বলল, আরে ভাই মন খারাপ করো না, বিয়ে করেছো, এখন ওইসবের ভিতরে না যাওয়াই ভালো। আর আদিবা ওইসব একদম পছন্দ। আচ্ছা থাকো, আমি একটু কাজটা শেষ করে চলে আসবো। ওইখানে থাকবো না, টাকা জমা দিয়ে চলে আসি। লুচ্চা, তুমি আবার টাকাও তুলো? এখানে এসে যে কি কি করা শুরু করেছো কে জানে। আমাকে লুচ্চা বলবে না, আমি অনেক ভালো ছেলে। একজনের উপরে রাগ করে এসব পার্টিতে যেতে চাইছিলাম। তুলি রেগে গিয়ে মাহিনকে মারতে যাবে। মাহিন উঠে সোফার পিছনে গিয়ে বলল, আরে মারছো কেন? আতিয়া, রুমে যাও তো, তোমার ভাইয়ার একটু দেখে নি। আতিয়া রুমে চলে গেল। তুলি মাহিনকে মারার চেষ্টা করতে করতে বলল, বদমাইশ দুলা ভাই, অন্য কাউকে ভুলার জন্য বাজে মেয়েদের সাথে সময় কাটানোর জন্য পার্টিতে যাবি? একবার ধরি, দেখ তোর কি হাল করি, কুত্তা বিড়াল। তুই আমার বোনকে রেখে অন্য কারো কাছে যা, তোর পা ভেঙে ফেলবো। আবার আমার জামাইকে নিয়ে যেতে চাইছিস? আমার ভুল হয়েছে শালিকা, ক্ষমা করেন, আমি টাকা জমা দিয়ে চলে আসবো। কিসের টাকা দিবি? সবার টাকা আমার কাছে, ওইটা রাকিবের কাছে দিয়ে আসবো। তাড়াতাড়ি দিয়ে আয়। যদি ওই সব করার চিন্তা করিস তাহলে তোর মাথার চুল তুলে ফেলবো। উফ, বউটা কি মিষ্টি, তার শালিকা কি দুষ্টু রে বাবা। মাহিন রুমে গিয়ে দেখে আদিবা নাই। ব্যাগ আর চাবি নিয়ে বের হয়ে গেল। 10টার দিকে বাসায় আসলো। মিতু বলল, কি লুকাও? বউকে সারপ্রাইজ দিব। বউ কই? রুমে বসে কাজ করছে মনে হয়। ও আচ্ছা। মাহিন আদিবার রুমের সামনে গিয়ে দরজা নক করলো। আদিবা খাট থেকে উঠে এসে দরজা খুলে দেখে মাহিন। আদিবা কিছু না বলে দরজা খুলে দিয়ে খাটে বসে ল্যাপটপে কাজ করতে লাগলো। মাহিন আস্তে আস্তে সবকিছু সাইডে লুকিয়ে রেখে লাইট জ্বালিয়ে আদিবার কাছে গিয়ে বলল, বউ, কি? আমার দিকে তাকাও না। এত তাড়াতাড়ি চলে আসলে? এত তাড়াতাড়ি আনন্দ হারিয়ে গেল? ধুর, আমি শুধু টাকা দিয়ে এসেছি, আমি ওখানে যাই নাই তো। ভালো, ঘুমাও। যাও, না হয় ওইখানে যাও। মাহিন আস্তে আস্তে আদিবার ল্যাপটপ নিয়ে নিলে আদিবা বলল, ল্যাপটপ দাও। পরে কাজ করো, আগামীকাল তো ছুটি আছে। ঘুম আসছে না, কাজ করতে দাও। ঘুম আমারও আসছে না, চলো না বারান্দায় বসে চাঁদ দেখি। দেখার ইচ্ছে নেই। মাহিন ল্যাপটপটা টেবিলের উপর রাখলে আদিবা উঠে এসে নিতে যাবে। সাথে সাথে মাহিন কোলে তুলে নিয়ে বারান্দায় গিয়ে চেয়ারে বসিয়ে দিল। তারপর নিজে একটা চেয়ার টেনে নিয়ে বসে পড়ল। আজকে রাতটা অনেক সুন্দর, তাই না? জানি না। ও আচ্ছা। মাহিন কথাটা বলে উঠে রুমে গেল। আদিবা চেয়ার থেকে উঠে গ্রিল ধরে আকাশের দিকে তাকিয়ে দেখতে লাগলো। হঠাৎ করে মাহিন পিছন থেকে আদিবার কাঁধে হাত দিলে আদিবা পিছনে ঘুরে কিছু বলতে যাবে, সাথে সাথেই দেখতে পায় মাহিন হাঁটুগড়ে বসে ফুলের তোড়া ধরে পড়ল। ডিয়ার বউ, আমাকে কি আপনি একজন ভালো স্বামী হওয়ার সুযোগ দিবেন? আপনি কি আমার মৃত্যুর আগ পর্যন্ত আমার পাশে থাকবেন? আপনাকে আমি আমার বাচ্চার আম্মু বানাতে চাই। আপনি কি রাজি? যদি রাজি থাকেন তাহলে ফুলের তোড়াটা নিয়ে নেন। মাহিনের প্রপোজ দেখে আদিবা ফিক করে হেসে দিয়ে ফুলের তোড়াটা নিয়ে পড়ল। জি, আমি আপনার প্রস্তাবে রাজি আছি। তাহলে একটা হাত এগিয়ে দেন। আদিবা হাত এগিয়ে দিলে মাহিন পকেট থেকে আংটি বের করে আদিবার আঙুলে পরিয়ে দিল। মাহিনের হাতে আদিবা চুমু দিল। মাহিন খুশি হয়ে দাঁড়িয়ে পড়ল। বউ, তোমার কি পছন্দ হয়েছে? হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। আমার বরের পছন্দ বলে কথা, সেটা কি খারাপ হতে পারে? ইহি, এই পছন্দের কারণে আমি তো একটা হাত পাই, তাই না? আদিবা 2 হাত বাড়িয়ে দিলে সাথে সাথে মাহিন শক্ত করে জড়িয়ে ধরে পড়ল। আই লাভ ইউ ম্যাম বউ। আই লাভ ইউ টু ছাত্রবর।